ওকে, তো আমি এখন দেখাবো কম্পিউটারে প্রোগ্রাম বা সফটওয়্যার নিয়ে কীভাবে কাজ করতে হবে। কম্পিউটার প্রোগ্রাম অথবা কম্পিউটার সফটওয়্যার একই কথা, মানে প্রোগ্রাম যেটা সফটওয়্যারও সেটা। আচ্ছা, কম্পিউটার প্রোগ্রাম কাকে বলে? প্রোগ্রাম বিষয়টা আসলে কি? আচ্ছা, আমি বিষয়টা বুঝিয়ে বলি। প্রোগ্রাম মানে হচ্ছে ইনস্ট্রাকশন সেট, মানে নির্দেশনা। সে কীভাবে কাজ করবে তার নির্দেশনা, এটাকে বলে প্রোগ্রাম। আচ্ছা, আমরা বাস্তবিক ক্ষেত্রে প্রোগ্রামটা বুঝি। মনে করুন আপনি কাউকে কোনো একটা জায়গায় পাঠালেন। সাপোজ আপনি কাউকে আম, মানে কোনো অফিসে পাঠালেন। অফিসে পাঠিয়ে আপনি বললেন কি যে তুমি অমুক অফিসে যাবা, অমুক অমুক অফিস থেকে অমুক লোকের সাথে দেখা করবা, দেখা করে এই কাজটা করবা, এই কাজটা করে ফেরার পথে এটা নিবা, এটা নিয়ে বাসায় আসবা। এটা হচ্ছে আপনার ইনস্ট্রাকশন সেট। সে কখন কি করবে। আবার আপনি বলেন কি যে কাসিম সাহেব যদি তোমাকে এই কথাটা জিজ্ঞেস করে তুমি এই কথাটা বলবা, অমুকে যদি এই কাজটা করতে বলো তুমি এটা এটা করবা, অমুকে যদি তোমার সাথে এভাবে তাকাই তুমি তার সাথে ওভাবে তাকাবা। এগুলো হচ্ছে ইনস্ট্রাকশন, মানে আপনি ইনস্ট্রাকশনগুলো তাকে লিখে দিবেন। আচ্ছা, ঠিক কম্পিউটারেও এই ইনস্ট্রাকশনগুলো এভাবে লিখে দেওয়া যায়। কম্পিউটারে ইনস্ট্রাকশন লেখা হয় কোন কোড দিয়ে? প্রোগ্রামিং কোড দিয়ে। কারণ কম্পিউটার বাংলা ভাষাও বোঝে না, ইংরেজি ভাষা বোঝে না, হিন্দি ভাষাও বোঝে না, অন্য কোনো ভাষা বোঝে না। কম্পিউটার বোঝে মেশিন ল্যাঙ্গুয়েজ। আমরা যে কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি, ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখলেই কম্পিউটার বুঝে। মানে আপনি কম্পিউটারকে যেটা করতে বলবেন সেটাই কম্পিউটার করবে, মানে প্রোগ্রামিং কোড দিয়ে যদি আপনি আপনি লেখেন। আচ্ছা, তাহলে কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে মানে এমন কিছু প্রোগ্রাম যেখানে মানে কোনো একটা স্পেসিফিক কাজ কীভাবে করবে তার বিস্তারিত নির্দেশনা দেওয়া আছে। যে আপনি এখানে ক্লিক করলে সে এখানে কী করবে। এই যে সাপোজ এমএস ওয়ার্ড একটা প্রোগ্রাম, যেমন এমএস ওয়ার্ডে আপনি এ চাপলে এ আসবে, বি চাপলে বি আসবে, তারপর এখানে কাট হবে, কপি হবে, আপনি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। সকল কাজ আপনি এখানে এখানে করতে পারছেন, কারণ সবগুলো ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে যে আপনি কোনটা প্রেস করলে কোনটা কাজ হবে। এই তথ্যগুলো কম্পিউটারকে আগেই দেওয়া হয়েছিল। তো যার ফলে আপনি যেটা করেন সেটাই আসে। এগুলো হচ্ছে এটা হচ্ছে প্রোগ্রাম। তো টিভি এবং কম্পিউটারের মধ্যে পার্থক্য কী? আমরা অন্যান্য যেসব ইলেকট্রনিক ডিভাইস দেখি, যেমন টিভি, রেডিও, তারপরে আরও যত ধরনের ইলেকট্রনিক্স আমরা যন্ত্রপাতি দেখি, সবগুলোর সাথে আমাদের কম্পিউটারের পার্থক্য কী? টিভি ভার্সাস কম্পিউটার। টিভি এবং টিভির মতো অন্যান্য সকল যন্ত্র এবং কম্পিউটারের মধ্যে পার্থক্য কী? পার্থক্য খুবই সহজ। টিভি কথা শুনে না, কিন্তু কিন্তু কম্পিউটার কথা শুনে। টিভি কথা শুনে না। কেন টিভি কি কথা শুনে না? আমরা যদি সাউন্ড বড় করতে চাই সাউন্ড বড় হয়, সাউন্ড ছোট করতে বললে সাউন্ড ছোট হয়, চ্যানেল সার্ফ করতে পারি, অনেক কিছু করতে পারি, রাইট? টিভি আমাদের কথা শুনে, বাট লিমিটেড। আমরা যদি টিভিকে বলি মানে সাউন্ড কমাইতে সাউন্ড কমবে, সাউন্ড বাড়াতে বললে সাউন্ড বাড়বে। এই ছোট কয়েকটা কাজ ওকে দিয়ে ইনস্ট্রাকশন দেওয়া যায়, কয়েকটা কাজ ওকে দিয়ে করানো যায়। কিন্তু আমি যদি টিভিকে বলি যে টিভি তুমি গিটার বাজাও, অথবা টিভি তুমি পিয়ানো বাজাও, অথবা টিভি তুমি এই অ্যাকাউন্টিংয়ের কাজটা করে দাও, এই অ্যাকাউন্টিংয়ের এই কাজটা করে দাও, টিভি কি করবে? পারবে না। তো কম্পিউটারের পার্থক্য হচ্ছে কম্পিউটার একটা ইলেকট্রনিক ডিভাইস, এটা একটা যন্ত্র। পার্থক্য হচ্ছে কম্পিউটার আপনার কথা শুনবে। আপনি যদি কম্পিউটারকে বলেন যে অ্যাকাউন্টিংয়ের এই জটিল অঙ্কটা করে দাও, সে করে দিবে। যদি বলেন যে তুমি গিটার বাজাও, গিটার বাজাবে। যদি বলেন যে তুমি টাইপ করো, টাইপ করবে। মানে কম্পিউটারকে আপনি যেটা বলেন, যে ধরনের কাজ করতে বলেন সে ধরনের কাজ করবে। যদি ওকে বলেন যে এই বিশাল ফ্যাক্টরিটা তুমি চালাও, সে চালাবে। ওকে যদি বলেন যে বিমান চালাও, চালাবে। যে ব্যাংকের এই অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করো, ব্যাংকের সব মানে হিসাব নিকেশ রাখো, সে রাখবে। যেটা করতে বলেন সেটাই কম্পিউটার করবে। বাট মানে কম্পিউটার কথা শুনে। তো কম্পিউটারকে বলতে হয় কীভাবে, কী করলে কথা শুনবে? যদি আপনি কম্পিউটারকে তার ভাষায় বলতে পারেন, মানে কম্পিউটারের ভাষায়। কম্পিউটারের ভাষা কি? মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ মানে কি? এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে সফটওয়্যার তৈরি করা হয়, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে সফটওয়্যার বা প্রোগ্রাম তৈরি করা হয়। এবং সেই প্রোগ্রাম দিয়ে আপনি সেই কাজটা করতে পারবেন। মনে করেন আমরা যে মিডিয়া প্লেয়ার দিয়ে ছবি দেখি, সিনেমা দেখি, তারপরে MP3 প্লেয়ার দিয়ে গান শুনি, এগুলো কিন্তু এক একটা সফটওয়্যার। যেমন ওখানে মিডিয়া প্লেয়ারে কী দেওয়া আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আপনি ভিডিওটা কীভাবে দেখবেন।
মানে আপনি কোথায় ক্লিক করলে, স্টপে ক্লিক করলে স্টপ হবে, প্লেতে ক্লিক করলে ছবিটা চলবে। এই যে আপনি যদি পসে ক্লিক করেন সেটা স্টপ পস হয়ে থাকবে। এই যে ইনস্ট্রাকশনগুলো কোথায় দেওয়া আছে, ওই সফটওয়্যারের মধ্যে দেওয়া আছে। তখন আপনি যেভাবে বলেন সফটওয়্যার সেভাবে কাজ করে, কম্পিউটার সেভাবে কাজ করে। তো আশা করি বুঝতে পারছেন। তাহলে কম্পিউটার হচ্ছে কি, আপনি যেটা বলেন সেটাই কম্পিউটার শুনবে। তো সেটা শোনানোর জন্য আপনাকে কি লাগবে, সফটওয়্যার লাগবে। আমরা সফটওয়্যার দিয়ে যে কোনো ধরনের কাজ কম্পিউটারে করতে পারি। তো আমি খুব সাধারণ কয়েকটা সফটওয়্যার নিয়ে আমি আলোচনা করব। আমি অ্যাকচুয়ালি এখানে ওই সফটওয়্যারগুলো শিখাবো না, জাস্ট আমি দেখাবো। যেমন এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই সফটওয়্যারগুলো দিয়ে কী কাজ হয়, সফটওয়্যারগুলো কোথায়, এই জিনিসগুলো জাস্ট আমি হালকা আইডিয়া দেবো। কারণ এমএস ওয়ার্ড শেখা, এক্সেল শেখা, এগুলো একটা বিশাল বিশাল চ্যাপ্টার। এগুলো আরও অনেক মানে এটা আরও অনেক বড় ব্যাপার। আমরা এই লেসনে যেটা শিখছি একদম বেসিক কম্পিউটারগুলো। আমি এখানে এমএস ওয়ার্ড শেখাচ্ছি না, আমি এমএস এক্সেলও শেখাচ্ছি না। এগুলোর জন্য আমাদের আলাদা সিটি আছে, এমএস ওয়ার্ড এবং এক্সেল, মানে প্রত্যেকটা প্রোগ্রামের জন্য। যাই হোক, তাহলে দেখুন কম্পিউটারের প্রোগ্রাম। এখন কম্পিউটারে কিছু প্রোগ্রাম, যে প্রোগ্রামগুলো থাকে সেই প্রোগ্রামগুলো, মানে নর্মাল যে প্রোগ্রামগুলো থাকে, প্রোগ্রামগুলো হচ্ছে কি, আপনি কম্পিউটারে প্রোগ্রামগুলো কোথায় পাবেন? আপনি যাবেন স্টার্টে, আপনি যাবেন কোথায়, স্টার্ট। স্টার্ট থেকে যাবেন কোথায়, এই যে অল প্রোগ্রাম, এখানে দেখুন অল প্রোগ্রাম। তাহলে স্টার্ট থেকে যাবেন অল প্রোগ্রাম। আমি আবার দেখাচ্ছি, আপনি যাবেন স্টার্ট থেকে অল প্রোগ্রাম। এখানে মাউস পয়েন্টার রাখলেই দেখুন এখানে সবগুলো প্রোগ্রাম চলে এসছে। আমি এই প্রোগ্রামগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি, যেগুলো সাধারণত কম্পিউটারে থাকে। মানে ডিফল্ট কিছু প্রোগ্রাম থাকে, আবার কিছু প্রোগ্রাম লোড করা যায়। কম্পিউটারের সাথে ডিফল্ট যে প্রোগ্রামগুলো থাকে, মানে উইন্ডোজ এক্সপির সাথে, একদম উপরে দেখুন এই যে অ্যাডোব রিডার, এটা পিডিএফ ফাইল পড়ার জন্য। বিজয়, কম্পিউটারে বাংলা লেখার জন্য। ডেস্কটপ গ্যাজেট, তারপর হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা, টিম ভিউয়ার। যাক, এগুলো তো আমরা সফটওয়্যারগুলো ইনস্টল করেছি। এখানে দেখুন, মানে এগুলো সবগুলো সফটওয়্যার, এগুলো সবগুলো দিয়ে এক ধরনের কাজ হয়। যেমন উইন্ডোজ ডিভিডি মেকার, এটা দিয়ে এক ধরনের কাজ হয়। টিম ভিউয়ার, এটা দিয়ে এক ধরনের কাজ হয়। মানে আপনি অনেক ধরনের সফটওয়্যার কম্পিউটারে লোড করতে পারবেন, এবং যত ধরনের সফটওয়্যার কম্পিউটারে লোড করবেন, কম্পিউটারে ইনস্টল করবেন, আপনি সবগুলো সফটওয়্যার এই লিস্টে দেখবেন। মানে কোন লিস্টে, স্টার্ট থেকে অল প্রোগ্রাম। এখানে ক্লিক করলে আপনি এই সবগুলো সফটওয়্যার দেখবেন, যতগুলো সফটওয়্যার আপনার কম্পিউটারে ইনস্টল করা আছে। তো দেখুন, এগুলো ইনস্টল করা সফটওয়্যার, এগুলো আলাদাভাবে ইনস্টল করা হয়েছিল। এই যে দেখুন অ্যাক্সেসরিজ, এটা ডিফল্ট সফটওয়্যার, এগুলো ডিফল্ট উইন্ডোজ 7-এর সাথে থাকে। অ্যাক্সেসরিজে দেখেন এই যে ব্লুটুথ ফাইল ট্রান্সফার, আপনি ব্লুটুথ দিয়ে যে কোনো ফাইল ট্রান্সফার করতে পারবেন, যে কোনো মোবাইলে অথবা অন্য কোনো পিসিতে। ক্যালকুলেটর, কমান্ড প্রম্পট, তারপর এই যে প্রজেক্টরের কানেক্টর, ম্যাথ ইনপুট, নোটপ্যাড, পেইন্ট, অনেক অনেক কিছু আছে, ওয়ার্ডপ্যাড। আমি এখান থেকে আপনাদের এটা দেখাচ্ছি, এই যে নোটপ্যাড। নোটপ্যাড বিষয়টা কি, আমি এখানে ক্লিক করছি। নোটপ্যাড মানে আপনি ছোটোখাটো কোনো টাইপ করার জন্য, এই যে দেখুন আমি টাইপ করছি, ছোটোখাটো কোনো বিষয় টাইপ করে এখানে আপনি সেভ করে রাখতে পারবেন। এই যে সেভ, ছোটোখাটো কোনো বিষয় টাইপ করে এখানে আপনি সেভ করে রাখতে পারেন। এটা হচ্ছে নোটপ্যাড। মানে এখানে আমরা টুকটাক বিষয়গুলো আমরা টাইপ করতে পারবো। এখানে আমরা কোনো ধরনের টেক্সট ফরম্যাট করতে পারবো না, কোনো এডিটিং, মানে কোনো রকম কোনো কালার করতে পারবো না, কোনো মানে মানে ছোটোখাটো কোনো তথ্য, ছোটোখাটো কোনো লেখা আমরা যদি চাই আমরা নোটপ্যাডে সেভ করে রাখতে পারবো। মানে এটা এমএস ওয়ার্ডের মতো, এমএস ওয়ার্ডের মধ্যে এখানে টাইপ করা যায়। বাট এমএস ওয়ার্ড আমরা যেভাবে লেখাকে ছোটো করতে পারি, বড় করতে পারি, এডিট করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, অনেক কিছু করতে পারি, আমরা এখানে কোনো কিছু পারি না। আমরা জাস্ট লেখাগুলোকে এখানে সেভ করে রাখতে পারি, এখানে কোনো ফন্ট চেঞ্জ করতে পারি না, কোনো কিছু করতে পারি না। ওকে, আমি এটা কেটে দিচ্ছি। তো নোটপ্যাডে আপনি কী করবেন, সাপোজ আপনি নোটপ্যাডে কোনো কিছু লেখলেন, লেখার পরে এটা সেভ করবেন। সেভ কীভাবে করবেন, ফাইল থেকে সেভ হওয়ার সময় আপনার কী চাচ্ছে, ফাইল নেম চাচ্ছে। এই ফাইল নেম, দেখুন ফাইল নেম, আপনি ফাইল নেমে কী দিলেন, সাপোজ আপনি একটা ফাইল দিলেন,
আমি দিলাম এটা মাই নোট, দেওয়ার পরে এই ফাইলটা সেভ হবে কোথায়? এই যে মাই নোট ফাইলটা এটা সেভ হবে কোথায়? আমি কি এটা ডেস্কটপে সেভ করব? যদি আমি ডেস্কটপে সেভ করি তাহলে আমি ডেস্কটপে ক্লিক করলাম, ডেস্কটপ চলে আসছে। আমি যদি এখন সেভে ক্লিক করি ফাইলটা সোজা ডেস্কটপে সেভ হয়ে যাবে। আমি যদি চাই যে ফাইলটা আমি ডাউনলোডসে সেভ করব, অথবা ডকুমেন্টসে সেভ করব, অথবা পিকচারে সেভ করব, অথবা ডিতে, ইতে, এফে, যেখানেই সেভ করি না কেন আমি সেটা সেভ করতে পারবো। সাপোজ আমি চাচ্ছি এটা কোথায় সেভ করব, ইতে সেভ করব, অথবা এফে সেভ করব, এফ। এখন যদি আমি সেভে ক্লিক করি তাহলে এখানের শেষে মানে এই ফাইলটা চলে আসবে। আবার আমি চাচ্ছি না, আমি চাচ্ছি এই সফটওয়্যারের ভিতরে আমি এটা সেভ করব, তাহলে আমি সফটওয়্যারে ক্লিক করব। এখন আমি এর মধ্যে করতে পারি। আবার চাচ্ছি না, সফটওয়্যারের মধ্যে আমি অডিও এডিটিং সফটওয়্যার এটার মধ্যে আমি সেভ করব, তাহলে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর আমি সেভ দেবো, তাহলে এটা ওই ফোল্ডারের মধ্যে সেভ হবে। মানে আমরা কোনো একটা জিনিস যখন আমরা সেভ করব, সেভ করার সময় সেটা আমরা লোকেশনটা বলে দিতে পারবো যে কোন লোকেশনে কম্পিউটারে সেটা সেভ হবে। যাই হোক, আমি আপাতত সেটা ডেস্কটপে সেভ করছি, যে ডেস্কটপ থেকে মাই নোট, এখানে সেভ, এটা আমি কেটে দিচ্ছি। দেখুন এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে, এই যে মাই নোট, এটা সেভ হয়ে গিয়েছে। এই যে আমি যদি এটা এখন খুলি আমি দেখতে পাবো। তাহলে এইভাবে নোটপ্যাডে আমরা যে কোনো ছোটোখাটো তথ্য আমরা লিখে রাখতে পারি এবং এটা আমরা কম্পিউটারে সেভ করতে পারি। ওকে, এরপর দেখুন আমি আবার যাচ্ছি অল প্রোগ্রাম থেকে যাচ্ছি কোথায়, অ্যাক্সেসরিজ। এখান থেকে দেখুন আরেকটা হচ্ছে পেইন্টে দেখুন, আমি পেইন্টে ক্লিক করছি। এই যে পেইন্টে আপনি ইচ্ছা মতো এখানে আঁকাআঁকি করতে পারবেন, ইচ্ছা মতো এখানে যেভাবে ইচ্ছা সেভাবে আপনি আঁকতে পারবেন, লিখতে পারবেন। তারপরে এই যে দেখুন এখানে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, এটা ইরেজার দিয়ে মুছতে পারবেন। দেখুন এই যে কাট, কপি, পেস্ট সব কিছু আপনি এখানে করতে পারবেন। আপনি কালার চেঞ্জ করতে, এই যে কালার চেঞ্জ করতে পারবেন। আপনি বিভিন্ন ধরনের ব্রাশ নিতে পারবেন। আমি এরকম ব্রাশ নিচ্ছি, এই যে। তারপর দেখুন এই যে আমরা এই যে হোমে ক্লিক করব, হোমে ক্লিক করার পরে এই যে দেখুন এই যে ব্রাশ, আমরা ব্রাশ নিতে পারবো, ব্রাশ দিয়ে আমরা যে কোনো কিছু লিখতে পারবো। তারপর হচ্ছে বাকেট, আমরা বাকেট দিয়ে যে কোনো কিছু ফিল করতে পারবো। আমি পেইন্টের কাজগুলো একটু দেখাচ্ছি। এই যে দেখুন, তাহলে আমরা ব্রাশ দিয়ে যে কোনো ধরনের ব্রাশ নিতে পারবো। আমি ছোট ব্রাশ নিলাম, আবার বড় ব্রাশ নিলাম, আবার কালার চেঞ্জ করতে পারবো, ইচ্ছা মতো কালার নিতে পারবো। এরপর দেখুন এই যে চাইলে আমরা পেন্সিল নিতে পারবো, আবার চাইলে আমি এই যে বাকেট নিতে পারবো। বাকেট, মনে করেন আমি একটা এই বৃত্ত আঁকলাম, এটা আমি বাকেট দিয়ে ভরে দেবো, বাকেট লাল ভরে দিলাম। মানে আমরা যে কোনো কিছু এঁকে এই যে এটা কী করবো, এটা গ্রিন কালার দিয়ে ভরে দেবো, বাকেট গ্রিন। তো আশা করি বুঝতে পারছেন, বাকেট, পেন্সিল, এ। আবার আমি চাচ্ছি এটার মধ্যে কোনো একটা কিছু লিখবো, তাহলে কী করবো, এটা নেওয়ার পর এখানে যখন ক্লিক করব তখন এখানে আমি ইচ্ছা মতো টাইপ করতে পারবো। আমি কালারটা চেঞ্জ করছি, না কালার এখনো চেঞ্জ হয়নি, আমি সাদা কালার নিচ্ছি। এই যে, তো আশা করি বুঝতে পারছেন আমরা এইভাবে যে কোনো অবজেক্টের উপর আমরা এইভাবে লিখতে পারবো। এই লেখাটাকে আবার আপনি ইচ্ছে মতো মুভ করতে পারবেন, এইভাবে যেখানে ইচ্ছে সেখানে এই লেখাটাকে আপনি মুভ করতে পারবেন। এই যে, ওকে, আমি আবার আসলাম হোমে। এই যে দেখুন ইরেজার দিয়ে আপনি যে কোনো কিছু মুছতে পারবেন, এই যে যে কোনো কিছু মুছতে পারবেন। এরপর দেখুন, যাই হোক আরও অনেক কিছু আছে, এগুলো আপনি ক্লিক করলে বুঝবেন। এরপরে মনে করুন এটা হচ্ছে ক্রপ, যাই হোক। আচ্ছা, এগুলো আমি দেখালাম। এখানে ব্রাশ, ইচ্ছে মতো আপনি ব্রাশ নিতে পারবেন, এখানে কালার নিতে পারবেন। এখানে হচ্ছে যে কোনো ধরনের মানে অবজেক্ট আপনি ড্র করতে পারবেন। আমি যে অ্যারো নিলাম, অ্যারো, আমি কালার নিচ্ছি, এটা এই যে অ্যারো। আবার আমি আঁকলাম কি,
আমি আঁকলাম এই ধরনের অ্যারোটা, পাশে অ্যারো, এই যে পাশে অ্যারোটা আঁকলাম। এখন আমি এই অ্যারোটা ফিল করবো কালার দিয়ে। তাহলে এখানে নেব, এই যে কালার এটা নেব, নেওয়ার পর এখানে ফিল। বুঝতে পারছেন? তাহলে আমরা যে কোনো কিছু এখান থেকে যে কোনো অবজেক্ট আমরা ড্র করতে পারবো। আবার এই যে কোনো ধরনের কিছু আমরা ড্র করতে পারবো। নিলাম, নেওয়ার পরে এই যে, যাই হোক আশা করি বুঝতে পারছেন। এরপর দেখুন, আপনারা তো এগুলো বুঝতে পারলেন কালার। আচ্ছা, এখন আমরা ইচ্ছে মতো এখানে আঁকাআঁকি করতে পারবো পেন দিয়ে। আবার যেটা করতে পারবো, অন্য কোনো ছবি এখানে এসে নিয়ে এসে আমরা ইচ্ছে মতো আমরা মানে কাজ করতে পারবো, পেন্ট করতে পারবো। মনে করেন আমি আমাদের কম্পিউটার থেকে একটা ছবি নিয়ে আসি। ছবি নিয়ে আসার জন্য আমি ফাইল থেকে ওপেন, এখান থেকেও যেতে পারি, ফাইল থেকে ওপেন। এই ওপেন থেকে ওপেনে যদি ক্লিক করি, তাহলে আমি পুরো কম্পিউটার এখানে দেখব। পুরো কম্পিউটার এখানে দেখতে পাচ্ছি। আমি চাইলে ডেস্কটপ থেকে কোনো ছবি নিয়ে আসতে পারি, ডেস্কটপ, মাই পিকচার, অথবা এই যে সি ড্রাইভ, ই ড্রাইভ, ডি ড্রাইভ, যে কোনো ড্রাইভ থেকে আমি ইচ্ছা মতো ছবি এখানে নিয়ে আসতে পারি। সাপোজ আমি চাচ্ছি মাই পিকচার থেকে ছবি নিয়ে আসবো। মাই পিকচার, এই যে এখানে অনেকগুলো ছবি আমি দেখতে পাচ্ছি। সাপোজ এই ছবিটা আমি নিয়ে আসবো। ক্লিক করার পরে এই যে চলে আসলো এখানে ছবিটা। আবার আমি চাচ্ছি আরেকটা ছবি নিয়ে আসবো। আবার চাচ্ছি আমি এখান থেকে ওপেন থেকে সাপোজ এই যে ডেস্কটপ, এখানে অনেকগুলো ছবি আছে। সাপোজ এই ছবিটা আমি নিয়ে আসবো। এই ছবিটা নিয়ে আসলাম। এখন এই ছবিটাকে আমি ইচ্ছে মতো কী করবো, কালার করব। সাপোজ এই জিনিসগুলো কী আমি কালারিং করে দেবো। তো এরপর মনে করেন আপনি, আচ্ছা যাই হোক, আপনি ইচ্ছে মতো কালার করতে পারবেন, ইচ্ছে মতো আঁকাআঁকি করতে পারবেন, যেটা হচ্ছে আপনি সেটাই করতে পারবেন। যাই হোক, মানে যেটা ইচ্ছে সেটা করতে পারবেন। আবার এই লেখার উপর আপনি কী করতে পারবেন, এই যে এই ছবির উপরে আপনি ইচ্ছে মতো আপনি লিখতেও পারবেন। যেভাবে ইচ্ছে সেভাবে আপনি লিখতেও পারবেন। তো বুঝতেই পারছেন। এরপর আপনি এই লেখাটাকে, যেটা লেখছেন এই লেখাটাকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন, ছোট বড় করতে পারেন। ঠিক এমএস ওয়ার্ডে আমরা যেভাবে করি অনেক কিছু আপনি এখানে করতে পারেন। এই যে আমি এখানে ফন্ট টানা হাতের করলাম, টানা হাতের হয়ে গেল। এখানে আপনি ইয়াটা বড় করবেন, এই যে লেখাটা বড় হয়ে গেল। মানে যে কোনো ছবির উপরে যদি আপনি লিখতে চান, ছবির উপর লিখতে চাইলে আপনি এখানে ছবির উপর লিখতে পারবেন। মনে করেন আমরা সালমান খানের ছবির উপরে সালমান খান নাম লিখবো। আমাদের এখান থেকে ওপেন থেকে পিকচার, সাপোজ এই সালমান খান। এখন আমি সালমান খানের ছবির উপর কী লিখবো, সালমান খানের নাম লিখবো। তো দেখুন, আমি এই যে জাস্ট এতে ক্লিক করলাম, এতে ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি সাইজটা ছোট করি। সালমান খান। তো বুঝতে পারছেন আমরা ইচ্ছা এই লেখাটাকে আমি ইচ্ছেগুলো আরও একটু বড় করতে পারবো। একটু বড় করলাম, তারপর দেখুন এই যে লেখার উপর আমি লিখে ফেললাম। তো বুঝতে পারছেন এটা দিয়ে আপনি যে কোনো ছবির উপর আপনি ইচ্ছা মতো লিখতে পারবেন। এটা দিয়ে আপনি ছবিকে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। এই যে আবার আপনি চাইলে ইরেজার দিয়ে যে কোনো জিনিস আপনি মুছে ফেলতে পারবেন। যাই হোক, আপনি আশা করি বুঝতে পেরেছেন। এই যে এখানে অনেকগুলো কালার আছে, আপনি যদি এখান থেকে যে কোনো কালার চুজ করতে পারেন ব্রাশ মানে নেওয়ার সময়। এই যে আবার এখান থেকে যদি কোনো কালার আপনার চুজ না হয়, আপনি এখান থেকেও কালারটা চেঞ্জ করতে পারেন, যে কোনো কালার আপনি নিতে পারেন। তাহলে আমরা ফাইল খুলবো থেকে এখান থেকে ক্লিক করে ওপেনে ক্লিক করে আমরা পুরো কম্পিউটারে পাবো। এই পুরো কম্পিউটারের ডেস্কটপ থেকে শুরু করে মাই ডকুমেন্টস থেকে শুরু করে সি ড্রাইভ, ই ড্রাইভ, যত জায়গায় আপনার ছবি আছে, যে কোনো ছবি আপনি পেন্টে নিয়ে এসে আপনি ইচ্ছা মতো সেগুলোকে এডিট করতে পারেন।
এটাও করতে পারেন, আবার আপনি নিজের মতো করে আপনি ছবি আঁকতে পারেন। এই যে আমি এখানে গেলাম, এখান থেকে গেলাম, এখান থেকে গেলাম নিউ, তাহলে আমার নতুন একটা পৃষ্ঠা চলে আসবে। আমি এখানে এটা সেভ করবে কিনা আমাকে জিজ্ঞেস করছে, আমি দিলাম ডোন্ট সেভ। তাহলে আমরা এইভাবে অন্য কোনো ছবিকে আমরা এডিটিং করতে পারবো, আবার নতুন কোনো ছবিও আমরা তৈরি করতে পারবো। মনে করেন আপনি এখানে আসলেন, নতুন একটা আপনি ছবি আঁকছেন, আমি একটা ছবি আঁকলাম। এখন এই ছবিটাকে আমি সেভ করব, আমার কম্পিউটারে সেভ করব। সেভ করার জন্য আমি কোথায় যাব? আমি যাব এখানে, এখান থেকে যাব সেভ, সেভে ক্লিক করলাম। এখন এখানে এই ফাইলের নাম চাচ্ছে, দেখুন সব সব ধরনের ফাইল সেভ করা কিন্তু একই রকম। এখন ফাইলের নাম চাচ্ছে, আমি ফাইলের নাম দিলাম মাই কার্টুন। এরপরে আমি কোথায় সেভ করব? আমি কি ডেস্কটপে সেভ করব, নাকি ডি ড্রাইভে সেভ করব, নাকি ই ড্রাইভে সেভ করব? মনে করেন আমি এখানে সেভ করব কোথায়, সাপোজ আমি সেভ করব এফ ড্রাইভে। এফ, আমি এফে আসলাম। এফে আসার পর এই যে মাই ড্রাইভ, আমি এটা সেভ করলাম, সেভ হয়ে গেল। এরপর দেখুন আমি এটা কেটে দিচ্ছি। এরপর আপনি যদি এফ ড্রাইভে যান, তাহলে আপনি এই ছবিটাকে দেখবেন, মাই কম্পিউটার এফ, দেখুন একদম শেষে ছবিটাকে দেখা যাবে, এই যে মাই কার্টুন। মানে আপনি যেভাবে চান, যেখানে চান সেখানে আপনি ছবিটা আঁকতে পারবেন। আবার আপনি চাচ্ছেন এই ছবিটি আপনি আপনার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করবেন, তাহলে আপনি ছবিটা ওপেন করবেন। ওপেন করার পর রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড ক্লিক করলাম। এই যে আমার ডেস্কটপে এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে চলে আসলো। তো আশা করি বুঝতে পারলেন, আসলে সব কিছু কোনো কিছু কঠিন না, সব কিছু খুবই সহজ। তো এই পেন্টের ব্যবহারটা আপনারা আশা করি বুঝতে পারছেন। এরপর মনে করুন আমি এই গুগল থেকে কোনো ধরনের কোনো ছবি নেব, মনে করুন এই যে গুগল ইমেজ। মনে করেন আমি এই গুগল থেকে এই কিবোর্ডের ছবিটা আমি কি করব, আপনারা গুগল ইমেজ নিশ্চয়ই আপনারা ইউজ করতে পারেন। সাপোজ আমি একটা কিবোর্ডের একটা ছবি নেব, তাহলে আমি গুগল ইমেজে গেলাম, এই যে গুগল, গুগল থেকে ইমেজ, ইমেজ থেকে আমি লিখলাম কিবোর্ড। এখানে কিবোর্ডের অনেকগুলো ছবি আসলো। সাপোজ আমি এই ছবিগুলো কি করলাম, এখান থেকে একটা মানে ছবি নিলাম। এই যে এই ছবিটা, মানে আমি গুগল থেকে কি করবো, আমার কম্পিউটারে নিয়ে আসবো। তাহলে আমি কি করলাম, এটা রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে মানে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে কপি ইমেজ, কপি ইমেজে ক্লিক করলাম। তাহলে এটা কপি হয়ে গেল। দেন আমি এটা পেস্ট করব। পেস্ট করব কোথায় গিয়ে, পেন্টে গিয়ে, পেন্ট, এখান থেকে ক্লিক করলাম। আমি সরাসরি যদি এখানে পেন্ট লিখি তাও পেন্ট চলে আসবে, PAINT। এই পেন্ট লিখলে সরাসরি পেন্ট চলে এসছে। আমি সরাসরি এখান থেকে আমি পেন্টে যেতে পারবো। আমি আগে যেটা দেখিয়েছিলাম, এখান থেকে ক্লিক করে অল কম্পিউটার, অল প্রোগ্রাম থেকে কোথায়, অ্যাক্সেসরিজ থেকে পেন্ট, এখানে ক্লিক করে পেন্টে যেতে পারেন। অথবা আপনি সরাসরি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে জাস্ট পেন্ট লিখলেই পেন্ট চলে আসবে, চলে এসছে। আমি পেন্টে গেলাম। তাহলে আমি আমার কিবোর্ডের ছবিটা এখানে পেস্ট করব। পেস্ট করার জন্য আমি কি করব, জাস্ট এই পেস্টে ক্লিক করব, পেস্ট, পেস্টে ক্লিক করতে পারি, অথবা এখানে রাইট বাটন ক্লিক করে, যাই হোক এখানে রাইট বাটনে ক্লিক হবে না, আমি জাস্ট এই পেস্টে ক্লিক করব। পেস্টে ক্লিক করলেই ছবিটা এখানে পেস্ট হয়ে যাবে। দেখুন পুরো কিবোর্ডটা এখানে চলে এসছে। আমি যদি কিবোর্ডটা যদি ছোটো করে দেখতে চাই, এই যে এখান থেকে আমি ছোট করে দেখতে পারবো, জুমটা কমিয়ে দেখতে পারি, জুমটা বাড়িয়েও দেখতে পারি। ঠিক একইভাবে আমি যদি এই ছবিটা যদি আমি সেভ, মানে কম্পিউটারে সেভ করতে চাই, তাহলে কি করব, এখান থেকে সেভ, সেভ সেভ করব কোথায়, যদি আমি ডেস্কটপে যে যেখানে ইচ্ছে সেখানে আমি সেভ করবো, তারপর আমি পিকচারে সেভ করব, পিকচার, এখানে লাগলাম কি মাই কিবোর্ড, লিখে সেভ করলাম। দেখুন এটা সেভ হয়ে গেল। আমি এটাকে কেটে দিচ্ছি। দেখুন এখন যদি আমি মাই পিকচারে যাই, মাই পিকচারে যাওয়ার জন্য এই যে মাই কম্পিউটার থেকে এই যে পিকচার্স, এখানে দেখুন কিবোর্ডের ছবিটা এখানে থাকবে, এই যে মাই কিবোর্ড। আশা করি আপনারা
বুঝতে পারছেন, এখান থেকে ক্লিক করে আমি ছবিটাকে বড় করে দেখতে পারি, ছোট করে দেখতে পারি, যেভাবে ইচ্ছে এভাবে আমি দেখতে পারি। এরপর আমি যদি চাই এই ছবিটাকে কি করব, মানে মানে কিবোর্ডের ছবিটাকে এডিট করব, তাহলে আমি এডিটও করতে পারবো। মানে ইচ্ছে মতো আমি এই ছবিটাকে আগে করব। তাহলে আমি ছবিটা খুললাম, খোলার পর এই যে এখানে যাব আমি, এই যে এই ছবিটাকে আমি খুললাম, ওপেন। আচ্ছা, মানে এই কিবোর্ডের ছবিটাকে আমি আঁকাআঁকি করবো। আঁকাআঁকি করার জন্য কি করব, আমি এই ছবিটা আমি পেইন্ট ফরম্যাটে যাব। আমি এখান থেকে গেলাম স্টার্ট থেকে পেইন্টে গিয়ে আমি কিবোর্ডটাকে ওপেন করব কোত্থেকে, মেনু থেকে ওপেন। তাহলে যে কোনো একটা ফাইলকে আমরা এইভাবে ওপেন করে আমরা কি আমাদের কম্পিউটারের যেখানে আছে সেই লোকেশন থেকে আমি এই ফাইলটা খুঁজে নেব। এটা কোন লোকেশনও আছে, পিকচার লোকেশনও আছে। পিকচার লোকেশন আমি ডাবল ক্লিক করলাম, এই যে চলে আসলো এখান থেকে, এই যে কিবোর্ড। তাহলে দেখুন এই কিবোর্ডটা চলে আসলো। এখন আমি কিবোর্ড ইচ্ছে মতো আমি আঁকাআঁকি করবো। কীভাবে করবো, তারপর এখানে ইউ আছে, এখানে ইউটা না লিখে ইউর বদলে আমি কি লিখবো, আমি ইউটা এখান থেকে মুছে দিলাম। সাপোজ আমি এখানে ব্ল্যাক কালার করে দিলাম ইউটাতে। মানে আমি ইচ্ছে মতো এখানে কি আগে করতে পারবো, যে এগুলো আমি মুছে দিচ্ছি। মানে যে যা ইচ্ছে আপনি তা করতে পারবেন এখানে। আচ্ছা, এখন আমি যদি চাই যে এই কিবোর্ড থেকে আমি এজটা নিয়ে নেবো, এজটা তুলে নেওয়ার জন্য আমি কি করব, এই যে সিলেক্ট, দেখুন মানে কোনো একটা ইমেজের কোনো একটা অংশ যদি আমি তুলে নিতে চাই, কেটে নিতে চাই, তাহলে এই যে সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করার পরে জাস্ট হোম থেকে সিলেক্ট ক্লিক করলাম। দেখুন মাউস পয়েন্টারটা কীরকম হয়ে গেল, এই যে প্লাস চিহ্নের মতো হয়ে গেল। এখন আমি কি করলাম, এটা মাউস পয়েন্টারটাকে আমি রাইট বাটনটাকে চেপে ধরলাম, মানে আমাদের মানে ডান হাতের যে শাহাদাত আঙ্গুল, এই শাহাদাত আঙ্গুলে আমি আঙ্গুল দিয়ে কি করলাম, মাউসটাকে আমি চেপে ধরলাম। এটাকে বলে ড্র্যাগ করা। চেপে ধরে আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন এটা এই যে আলাদা হয়ে গেল। এখন আমি এই অংশটুকু আমি কি করব, কপি করে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো, অথবা কাট করে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো। তো আশা করি বুঝতে পারছেন। এই যে সিলেক্ট, আমি আবার দেখাচ্ছি, এই যে সিলেক্টকে ক্লিক করব। ক্লিক করে আমি যে কোনো অংশ আমি কাটতে পারবো, কেটে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো। মনে করেন আমি আবার ওপেন করলাম মাই পিকচার থেকে সালমান খানকে করলাম। আমি যাচ্ছি সালমান খানের মাথাটা কেটে আলাদা করব। তাহলে কি করলাম, হোম থেকে এখান থেকে এই যে সালমান খান, মাথাটা কাটলাম, মাথাটা কেটে আলাদা করে গেলাম। তো আশা করি বুঝতে পারছেন, আপনারা পেন্ট নিয়ে আশা করি কাজ করতে পারবেন। এরপর দেখুন, পেন্টের পরে অন্যান্য যে প্রোগ্রামগুলো আছে, সাধারণ যে প্রোগ্রামগুলো, এই আমি আবার যাচ্ছি অল প্রোগ্রাম থেকে অ্যাক্সেসরিজ থেকে এই যে নোটপ্যাড, পেইন্ট দেখালাম, এই যে রান, এগুলোর কাজ আপনি নিজে ক্লিক করে আপনি আপনি মানে দেখে নেবেন। এগুলো এখন আমি বলার প্রয়োজন মনে করছি না। আপনি যে একটু ক্লিক করলেই এগুলো সবগুলো প্রোগ্রামে যদি আপনি করলে আপনি বুঝতে পারবেন যে এটা দিয়ে কী কাজ হয়, কীভাবে কাজ হয়। আসলে খুব সহজ বিষয়। এই যে রান দিয়ে কী কাজ হয়, তারপর স্পিনিং টুল দিয়ে কী কাজ হয়, সাউন্ড রেকর্ডার, এটা তো বুঝতেই পারছেন আপনি। এটা সাউন্ড রেকর্ড করার জন্য আমরা মোবাইলে যেরকম সাউন্ড রেকর্ড করি, ঠিক কম্পিউটারে আপনি এটা দিয়ে সাউন্ড রেকর্ড করতে পারবেন, আনলিমিটেড সাউন্ড রেকর্ডিং। যাক, এটা আমি ক্লিক করছি না, আশা করি এটা আপনারা এমনিতেই বুঝবেন। স্টিকি নোটস, এটা আমি দেখিয়েছি। যে স্টিকি নোটসে ক্লিক করলে এই যে আমি এখানে ইয়াতে আসবে একটা, এই আমরা ইচ্ছা মতো এখানে লিখতে পারবো। আবার যদি আরেকটা লিখি, এই যে এখানে আমরা ইচ্ছা মতো লিখতে পারবো। মানে টুকটাক আমরা এই টুকটাক স্লিপে কোনো কিছু লিখে আমরা নোট করে রাখি আমাদের কাজের সুবিধার্থে। এখানে আপনি ডেস্কটপে এরকম অনেকগুলো স্লিপ আপনি তৈরি করতে পারবেন, আবার এই স্লিপগুলোকে কেটেও দিতে পারবেন। এগুলোকে বলা হয় স্টিকি নোটস। আচ্ছা, স্টিকি নোটসের পরে দেখুন আমি আবার গেলাম প্রোগ্রাম থেকে অ্যাক্সেসরিজ থেকে
এই যে স্টিকি নোটস, সিনক্রোনাইজেশন সেন্টার, উইন্ডোজ এক্সপ্লোরার, উইন্ডোজ মোবিলিটি সেন্টার, ওয়ার্ডপ্যাড। ওয়ার্ডপ্যাড এবং নোটপ্যাড একই রকম। আমরা আগে যেটা দেখেছিলাম নোটপ্যাড, এই যে দেখুন নোটপ্যাড, নোটপ্যাড এবং এখন হচ্ছে ওয়ার্ডপ্যাড। ওয়ার্ডপ্যাড প্রায় একই রকম। দেখুন ওয়ার্ডপ্যাড আমি আবার দেখাচ্ছি। স্টার্ট, স্টার্ট থেকে অল প্রোগ্রাম, অ্যাক্সেসরিজ, এখান থেকে ওয়ার্ডপ্যাড। এই যে দেখুন ওয়ার্ডপ্যাড। ওয়ার্ডপ্যাডের পার্থক্য হলো আমরা নোটপ্যাডে যেরকম কাজ করেছি ওয়ার্ডপ্যাডও একই রকম। তো একই রকম বাট একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে নোটপ্যাডটা হচ্ছে একেবারে সিম্পল। এখানে আমরা লেখাকে কোনো রকম এডিট করতে পারি না, বড় করতে পারি না, ছোটো করতে পারি না, কালার করতে পারি না, কোনো কিছুই করতে পারি না। বাট ওয়ার্ডপ্যাডে আপনি এমএস ওয়ার্ডের ছোটোখাটো কাজগুলো করতে পারবেন। যেমন আপনি এই লেখা লিখতে পারবেন, লেখা লেখার পর এই লেখাটার আপনি এই ফন্ট চেঞ্জ করতে পারবেন, আপনি লেখাটাকে ইচ্ছে মতো বড় করতে পারবেন, এই যে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, লেখাটাকে মাঝখানে নিয়ে যেতে পারবেন, লেখার কালার কালার চেঞ্জ করতে পারবেন। যাক, বুঝতে পারছেন, লেখাকে বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, অনেকভাবে আপনি লেখাটাকে নিয়ে আসতে পারবেন। আবার যখন ইমেজও আপনি ইনসার্ট করতে পারবেন, ইমেজ নিয়েও কাজ করতে পারবেন, ডেট অ্যান্ড টাইম ইনসার্ট করতে পারবেন। যাই হোক, এগুলো আপনারা একটু দেখলেই বুঝবেন। মানে আমরা যে কোনো কিছু ওয়ার্ডপ্যাডে আমরা টুকটাক এমএস ওয়ার্ডের কাজগুলো করতে পারি। মানে এটা হচ্ছে একটা মিনি এমএস ওয়ার্ড। তো এটা একটা নোটপ্যাডের মতো। এখানে আমরা এমএস ওয়ার্ডের যত বিশাল কাজ করতে পারি, অনেক ধরনের কম্পিউটারকে লেখাকে অনেকভাবে আমরা এডিটিং করতে পারি। ওয়ার্ডপ্যাডে আমরা অত কিছু করতে পারি না। ওয়ার্ডপ্যাডে আমরা অত কিছু করতে পারি না। আমরা সিম্পলি কি লেখাগুলোকে আমরা মানে ছোটোখাটো কাজগুলো করতে পারি। যাই হোক, এই ওয়ার্ডপ্যাড এবং নোটপ্যাড এগুলা ডিফল্ট অবস্থায় থাকে, কম্পিউটারের ডিফল্ট অবস্থায় থাকে। আপনাকে আলাদা করে এমএস ওয়ার্ড ইনস্টল না করলেও উইন্ডোজ 7-এর সাথে ওয়ার্ডপ্যাডটা ডিফল্ট থাকে। এরপর দেখুন আমি আবার যাচ্ছি স্টার্ট থেকে অল প্রোগ্রাম। দেখুন আমি আবার যাচ্ছি স্টার্ট থেকে অ্যাক্সেসরিজ থেকে এই যে ওয়ার্ডপ্যাড থেকে আরও নিচে আরও আছে, যেমন এইস অফ অ্যাক্সেস, এগুলো আপনি দেখে নেবেন, ট্যাবলেট পিসি, উইন্ডোজ পাওয়ার শেল। এরপর আরও অনেকগুলো সফটওয়্যার আছে, এই যে গুগল ক্রোম, ইন্টেল, ক্যালাইট, কোডেক, লজিটেক। মানে আপনি যত ধরনের সফটওয়্যার আপনি লোড করবেন কম্পিউটারে সবগুলো সফটওয়্যার আপনি এখানে দেখবেন। এই যে নিরো, ওডেক্স, পেন ট্যাবলেট, কিউবি, ওয়াইম্যাক্স, এই যে সব ধরনের সফটওয়্যার আপনি এখানে দেখবেন। তাহলে আমরা এই সফটওয়্যারগুলো কোত্থেকে পেলাম? আমরা সফটওয়্যারগুলো এখান থেকে ক্লিক করে দেন মাই অল প্রোগ্রামে ক্লিক করে আমরা এই লিস্টে সবগুলো সফটওয়্যার আমরা দেখব। আচ্ছা, এখন এই লিস্টে তো সবগুলো সফটওয়্যার আপনি দেখবেন। এখন আপনার হুট করে আপনার লাগছে কি? আপনার লাগছে পেইন্ট, অথবা আপনার লাগছে এমএস ওয়ার্ড। তাহলে আপনি খুব সহজে এখান থেকে পাবেন। এই যে স্টার্টে ক্লিক করবেন, ক্লিক করে আপনি কী করবেন? সার্চ বক্স, এখানে আপনি লিখলেন পেইন্ট। পেইন্ট লেখার পরও সোজা পেইন্ট চলে আসলো, আপনি পেইন্টে ক্লিক করে খুলতে পারবেন। আপনার লাগছে নোটপ্যাড, আপনি এখানে লিখবেন নোটপ্যাড, সরাসরি নোটপ্যাড চলে আসলো। আপনার লাগলো কি এই ওয়ার্ডপ্যাড, সরাসরি এখানে ওয়ার্ডপ্যাড চলে আসলো। একটা শব্দ লিখলে হবে। দেখুন ওয়ার্ডপ্যাড, আমি এখানে জাস্ট শুধু যদি ওয়ার্ড লিখি, WORD, শুধুমাত্র ওয়ার্ড লিখলেই এই যে চলে আসছে ওয়ার্ডপ্যাড। আবার ওয়ার্ড লিখলেই মাইক্রোসফট ওয়ার্ডও একসাথে চলে আসছে। যাই হোক, আমি এতক্ষণ যেটা দেখলাম যে কম্পিউটারের ছোটোখাটো মানে সফটওয়্যারগুলো। এখানে আমি কয়েকটা সফটওয়্যার সম্পর্কে আপনাদেরকে বলি, ডিফল্ট সফটওয়্যারগুলো। যেমন এই যে অল প্রোগ্রাম থেকে অ্যাক্সেসরিজ, এখানে একটা আছে উইন্ডোজ সিডি মেকার। এখান থেকে আপনি মানে সিডি বার্ন করতে পারবেন। এই যে দেখুন এখান থেকে অল প্রোগ্রাম থেকে একদম উপরে দেখুন এই যে উইন্ডোজ ডিভিডি মেকার মানে হচ্ছে আপনার ধরুন অনেকগুলো ডিভিডি আছে, অনেকগুলো সিডি আছে, অথবা অনেকগুলো মানে লেখা আছে, ওগুলোকে আপনি আপনার মনের মতো করে খুব সুন্দর করে সাজাতে পারবেন। আমরা যখন সিনেমার বিভিন্ন ডিভিডিগুলো দেখি, সাপোজ মনে করেন একটা ডিভিডিতে 6টা মুভি আছে, ওই আমরা যখন কম্পিউটারে যখন ডিভিডিতে মানে দিই তখন আমাদেরকে মানে মেনু দেখাই, যে আপনি কোথায়, যেখানে আমরা ক্লিক করি সেই মুভিটি আমাদেরকে দেখাই। তো আপনি ওইরকম সাব মেনু দিয়ে আপনি ডিভিডি তৈরি করতে পারবেন খুব গ্রাফিক্যাল ইন্টারফেস দিয়ে, খুব সিম্পলি। এই যে উইন্ডোজ ডিভিডি মেকার।
এই যে অ্যাড আইটেমস, আমি আইটেম অ্যাড করছি। এই যে কয়েকটা আইটেম আমি অ্যাড করলাম, তারপর নেক্সট। এই যে এরপর আমি যে কোনো একটা থিম, যে কোনো একটা স্টাইল সিলেক্ট করলাম, সাপোজ এই স্টাইলটা। এই যে দেখুন আমাকে ইয়াগুলো কীভাবে দেখাচ্ছে, প্রিভিউ। মানে আমি কয়েকটা ছবি এবং কয়েকটা ভিডিও আমি এখানে সেট করেছিলাম। সেট করার পরে দেখুন এই যে আমাকে দেখাচ্ছে। আমি যখন প্লে করি, প্লে করলে আমাকে এই জিনিসগুলো দেখাবে, মানে কোনটার পর কোনটা প্লে করবো, আমি কি এটা প্লে করবো নাকি এটা প্লে করবো। মানে ওই আপনি অনেকগুলা ফাইল যখন মানে ডিসপ্লে করবেন আপনি, তখন এইভাবে আপনি কাজগুলো করতে পারবেন। মানে সিডিটা ইনসার্ট করলেই মেনু কার আসবে, সেই যে মেনুতে ক্লিক করবে, আপনি এগুলো ছবি, অডিও, ভিডিও সবগুলো আপনি খুব সুন্দরভাবে সাজাতে পারবেন। এটা উইন্ডোজ এক্সপিতে আছে উইন্ডোজ মুভি মেকার নামে, এক্সপিতে আছে মুভি মেকার, আর উইন্ডোজ 7-এ আছে ডিভিডি, মানে ডিভিডি মেকার। এই যে উইন্ডোজ ডিভিডি মেকার। যাক, এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয় না, বাট আপনি এগুলো করতে পারবেন। আমি এটা ক্যান্সেল করছি। এরপর দেখুন স্টার্ট থেকে আবার অল প্রোগ্রাম থেকে দেখুন এই যে উপরে ডিভিডি মেকারের পরে উইন্ডোজ ফ্যাক্স অ্যান্ড স্ক্যান। আপনি এই উইন্ডোজ ফ্যাক্স অ্যান্ড স্ক্যান এটা দিয়ে আপনি ফ্যাক্সও করতে পারবেন এবং স্ক্যানও করতে পারবেন, মানে ফ্যাক্স করতে পারবেন। উইন্ডোজ ফ্যাক্স অ্যান্ড স্ক্যান আপনি আপনার কম্পিউটারকে ফ্যাক্স মেশিন হিসেবে ইউজ করতে পারবেন। মানে আপনার কম্পিউটারের সাথে যদি আপনার মানে প্রিন্টার লাগানো থাকলে আপনি সরাসরি ওই ফ্যাক্সটা প্রিন্ট করতে পারবেন। আর লাগানো না থাকলেও সমস্যা নেই, আপনি জাস্ট ওই ফ্যাক্সের লাইনটাকে, টেলিফোনের লাইনটাকে যদি আপনি কম্পিউটারের সাথে লাগিয়ে দেন, তাহলে আপনার কম্পিউটারেই ওই যে কোনো ফ্যাক্স আপনি রিসিভ করতে পারবেন, ফ্যাক্সগুলো আপনি স্টোর করে রাখতে পারবেন, সব কিছু করতে পারবেন। এই যে ফ্যাক্স, ইউ ক্যান সেন্ড অ্যান্ড রিসিভ ফ্যাক্সড ডকুমেন্টস অন ইউর কম্পিউটার উইদাউট ইউজিং এ ফ্যাক্স মেশিন। মানে আপনার যদি ল্যাপটপ থাকে অথবা ডেস্কটপ থাকে, মানে কম্পিউটার থাকলে আপনার আর কোনো ফ্যাক্স মেশিন লাগবে না। এই যে ইউ ক্যান অলসো প্রিন্ট ইমেল। আসলে অনেক মানুষ এই জিনিসগুলো জানে না, যেমন অনেক দোকানে আমি দেখি যাদের কম্পিউটার আছে আবার আলাদা করে ফ্যাক্স মেশিনও আছে। তো আলাদা করে ফ্যাক্স মেশিন কেনার দরকারটা কি, এখানে তো আমাদেরকে সবগুলো ফেসিলিটিস দিয়ে দিচ্ছে। ইভেন আপনি আপনার কম্পিউটারকে মোবাইল ফোন হিসেবে ইউজ করতে পারেন। মানে আমাদের যতগুলোই মানে যন্ত্রাংশ আছে, যেমন মোবাইল ফোন, টেলিফোন, তারপরে এই ফ্যাক্স মেশিন, তারপরে আরও যত ধরনের ইলেকট্রনিক ডিভাইস আছে, সব ধরনের ডিভাইস আপনি কম্পিউটার দিয়ে আপনি ইউজ করতে পারেন খুব সহজেই। তো দেখুন এই যে বিভিন্ন কম্পিউটারের দোকানগুলোতে, কম্পিউটার টাইপিংয়ের যে দোকানগুলোতে ওরা কী করে আলাদা করে ফ্যাক্স মেশিন কিনে, আসলে কোনো দরকার নেই। ওরা যদি জানতো তাহলে ওরা আর অপচয়টা করতো না। যাই হোক, এরপর দেখুন এই যে প্রোগ্রাম থেকে উইন্ডোজ উইন্ডোজ ফ্যাক্স অ্যান্ড স্ক্যান, উইন্ডোজ মিডিয়া সেন্টার, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার তো আপনারা সবাই চেনেন, এটা দিয়ে আমরা যে কোনো সিনেমা, যে কোনো ভিডিও দেখতে পারি। উইন্ডোজ আপডেট, এক্সপিএস ভিউয়ার। যাই হোক, এগুলা মানে আমি যেগুলো দেখালাম এগুলো হচ্ছে ডিফল্ট সফটওয়্যার, এগুলো মানে ডিফল্ট থাকে কম্পিউটারে, এগুলো উইন্ডোজ 7-এ ডিফল্ট থাকে। আবার এই যে সফটওয়্যারগুলো যেমন বিজয়, অ্যাডোব রিডার, এগুলো থাকে না, এগুলা মানে আলাদা করে এগুলো ডাউনলোড করতে হয়, আলাদা করে এগুলো ইনস্টল করতে হয়। তো যাই হোক, আমরা ছোটোখাটো সফটওয়্যারগুলো দেখলাম। আমরা এবার কম্পিউটারের বেসিক যে সফটওয়্যারগুলো, বেসিক মানে একটু বড় সফটওয়্যারগুলো দেখব। আমরা এতক্ষণ দেখলাম ছোটোখাটো সফটওয়্যারগুলো, আমরা এখন বড় কিছু সফটওয়্যার দেখব। আমরা এখন যেটা দেখব কম্পিউটারে কাজ করার জন্য, এই যে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, তারপর এমএস এমএস মানে হচ্ছে মাইক্রোসফট। আচ্ছা, আমি কিন্তু পুরোটাই লিখি। আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট
পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সিস, আমরা এই মানে প্রোগ্রামগুলো দেখব। আমরা আসলে এই প্রোগ্রামগুলো শিখবো না, যেমন মাইক্রোসফট ওয়ার্ড আমি এখানে শেখাবো না, আমি জাস্ট মাইক্রোসফট ওয়ার্ড খুলে আপনাদেরকে দেখাবো যে এটা কি এবং এগুলো দিয়ে কি কাজ করে, জাস্ট ওটুকু দেখাবো যে এটা এগুলো কি এবং কি কাজ করে। তো দেখুন এই যে এগুলোকে বলা হয় কি, অফিস ম্যানেজমেন্ট সফটওয়্যার, অফিস ম্যানেজমেন্ট সফটওয়্যার। তো অফিস ম্যানেজমেন্ট সফটওয়্যার, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সিস, এছাড়া আরও অনেকগুলো আছে। তো দেখুন অফিস ম্যানেজমেন্ট সফটওয়্যারগুলো কী করতে হয়, এগুলো আলাদাভাবে মানে লোড করতে হয়। এগুলোর জন্য আলাদা সিডি পাওয়া যায়, আপনি বাজারে কম্পিউটারের দোকানে আলাদা 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 আপনি সিডি পাবেন, মানে আপনি অফিস অফিস প্রোগ্রাম সিডি বলে দিয়ে দেবে যে অফিস প্রোগ্রামের সিডি, অথবা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের সিডি, এটা বললেই দোকানের থেকে আপনি কিনতে পারবেন, সফটওয়্যারের দোকান থেকে মাত্র 40 থেকে 45 টাকা দাম নেবে। আচ্ছা, এখান থেকে এই সিডিগুলো নিয়ে আপনি কম্পিউটারে ইনসার্ট করে আপনি খুব সহজে মানে ইনস্টল করতে পারবেন। আমি একটু পরে দেখাবো এটা ইনস্টল কীভাবে করবেন। তো দেখুন অফিস প্রোগ্রামের অনেকগুলা ভার্সন থাকে, একটা হচ্ছে 2003, একটা আছে 2000, একটা আছে 2003, একটা আছে 2007, একটা আছে 2010, 2010 মানে লেটেস্টটা। তো 2000, 2003, 2007 এগুলো আসলে একটু ওল্ড ভার্সন। আমাদের বর্তমানে লেটেস্ট ভার্সন যেটা, এটা হচ্ছে 2010। এটা দিয়ে এটা অনেক অনেক ভালো এবং খুব সহজে সবগুলো কাজ করা যায়, মানে খুব সহজ 2010টা একদম লেটেস্ট যে ভার্সনটা। তো আপনি যখন শিখবেন, আপনি এই লেটেস্ট ভার্সন যেগুলো, লেটেস্ট ভার্সনগুলো সবসময় শিখবেন। যেমন আপনি যদি 2000 শিখেন, তাহলে 2000টা দেখবেন আর কিছুদিন পরে আর চলবে না, মানে আর কিছুদিন পর এটা কোনো কম্পিউটারে আপনি এটা পাবেন না। ধরুন আপনি অফিসে কোনো কম্পিউটারে কাজ করছেন, আপনি দেখবেন এখানে 2000 লোড করা নেই, 2010 লোড করা। মানে আপনি যে কোনো কম্পিউটারে যদি কাজ করেন, আপনি অফিসের কম্পিউটারে কাজ করেন অথবা কোথাও গিয়েছেন ওইখানে কম্পিউটারে কাজ করছেন, ম্যাক্সিমাম কম্পিউটারেই একদম লেটেস্ট ভার্সনটা লোড করা থাকে। তো সুতরাং আপনি যদি শিখেন, আপনার একদম লেটেস্ট ভার্সনটাই শিখা দরকার, যে অফিস প্রোগ্রাম, অফিস 2010, এটাকে সংক্ষেপে বলে কি, অফিস 2010। তাহলে আপনি অফিস 2010-এর একটা সিডি নেবেন দোকান থেকে, সিডি নিয়ে আপনি কম্পিউটারে লোড করবেন। আর তাছাড়া আপনি যেখানে যাবেন না কেন, আপনি এই অফিস 2010-এর ইয়াগুলো পাবেন। আর অফিস 2010-এর মধ্যে কী কী আছে, কী কী প্রোগ্রাম আছে, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সিস। যেমন মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে সাধারণ লেখালেখির কাজ করা হয়, যেমন অ্যাপ্লিকেশন লেখা, টাইপ করা, এই কাজগুলো করা হয়। মাইক্রোসফট এক্সেল দিয়ে হিসাব নিকেশের কাজ করা হয়, যেমন স্যালারি শিট তৈরি, ব্যালেন্স শিট তৈরি, এই হিসাব নিকেশের কাজগুলো করা হয়। এরপর হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে করা হয় এই স্লাইড তৈরি, যেমন হচ্ছে বিভিন্ন প্রেজেন্টেশনে, বিভিন্ন মিটিংয়ে আমরা যে প্রজেক্টরে বড় বড় মানে বিভিন্ন জিনিস ওরা এই মানে উপস্থাপন করে, বক্তব্য উপস্থাপন করার জন্য আমরা প্রজেক্টরে যে জিনিসগুলো দেখি ওগুলোকে বলা হয় স্লাইড। ওই স্লাইডগুলো কীভাবে উপস্থাপন করা হয়। তারপর হচ্ছে মাইক্রোসফট এক্সিস, অনেক বড় কোনো সফটওয়্যার, ধরুন একটা ব্যাংকের বিশাল হিসাব, অনেক অনেক ওদের ওদের লাখ লাখ ক্লায়েন্ট, এই লাখ লাখ ক্লায়েন্টের হিসাব কীভাবে রাখে, এই এক্সিস সফটওয়্যার দিয়ে, মাইক্রোসফট এক্সিস। মানে বিশাল আকারের হিসাব রাখা যায়। এক্সেল দিয়ে মোটামুটি ছোটাখাটো হিসাব রাখা যায়, বাট অনেক বড় হিসাবের যখন প্রয়োজন হয় তখন প্রয়োজন কি, ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারের। মাইক্রোসফট এক্সিস হলো একটা অনেক বিশাল বিশাল ডাটা নিয়ে কাজ করে, যেমন শুধু এখন মাত্র মাইক্রোসফট এক্সিস দিয়েই পুরো একটা ব্যাংকের সবগুলো হিসাব নিকাশ খুব সহজেই রাখা যাবে। তো আসুন আমরা দেখি যে অফিস প্রোগ্রামগুলো কোথায়, আমরা এই মাইক্রোসফট অফিস প্রোগ্রামগুলো পাবো কোথায়। স্টার্ট থেকে অল প্রোগ্রাম, আমি আবার দেখাচ্ছি, স্টার্ট থেকে অল প্রোগ্রাম থেকে এই যে মাইক্রোসফট অফিস, দেখুন এখানে ক্লিক করলে আমি সবগুলা পাচ্ছি। অফিসের মধ্যে যেগুলো আছে এই যে দেখুন, মাইক্রোসফট ওয়ার্ড 2010, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট এক্সিস, মানে ওয়ার্ড দিয়ে কী করা হয়, সাধারণ লেখালেখির কাজ করা হয়। আচ্ছা আমি উপর থেকে আসি, মাইক্রোসফট এক্সিস দিয়ে কী করা হয়, অনেক বড় আকারের মানে হিসাব নিকাশ করা হয়, যেমন ব্যাংকের অথবা কোনো একটা দেশের সকল মানুষের। আচ্ছা, তারপর হচ্ছে মাইক্রোসফট এক্সেল, ছোটোখাটো হিসাবের কাজগুলো করা হয়, যেমন স্যালারি শিট,
তারপর এই তারপর মানে বিভিন্ন বিল, বিভিন্ন ভাউচার, এগুলো এখানে এক্সেলে তৈরি করা হয়। মাইক্রোসফট ইনফোপাথ ডিজাইনার, এগুলো ইম্পর্টেন্ট বিষয় না। এরপর হচ্ছে মাইক্রোসফট আউটলুক, এটা দিয়ে ইমেল করা হয়, বাট এটা এখন আর ইউজ হয় না। এখন সবাই আমরা তো জিমেল অথবা ইয়াহু দিয়ে আমরা মেল করি। আগে এই যে মাইক্রোসফট আউটলুক দিয়ে ইমেল করতে হতো, ইমেল করা যেত, এখনও করা যায়, বাট এটা মানুষ আর এখন আর ইউজ করে না। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, যেটা বলেছিলাম যে স্লাইড তৈরি করে ওগুলোকে প্রেজেন্ট করা যায়। তারপর হচ্ছে যাই হোক, এখন আমি এই মেন যে প্রোগ্রামগুলো এগুলো আমি দেখাচ্ছি। সাপোজ মাইক্রোসফট ওয়ার্ড, দেখুন মাইক্রোসফট ওয়ার্ড আমি এখানে ক্লিক করলাম, আমি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হচ্ছে, ওপেন হলো। এখন দেখুন আমি এখানে ইচ্ছা মতো টাইপ করতে পারবো। মাইক্রোসফট ওয়ার্ড আমি ইচ্ছে মতো টাইপ করতে পারবো। টাইপ করার পরে আমি এই লেখাগুলোকে কী করব, সবগুলো লেখাকে আমি বড় করব। বড় করার জন্য কী করব, এই যে মাউসটাকে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে মাউসের আমি যে শাহাদাত আঙ্গুল, আপনার ডান হাতের যে শাহাদাত আঙ্গুল, ওই আঙ্গুল দিয়ে আপনি কী করেন, মাউসটাকে চেপে ধরেন। আমি চেপে ধরলাম, চেপে ধরার পরে আস্তে 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 ডান পাশে নিয়ে আসেন। এখানে এসে এবার মাউসটা ছেড়ে দেন, ছেড়ে দিলাম, তাহলে এটা সিলেক্ট হয়ে গেল। এটাকে বলে সিলেক্ট। মাউস দিয়ে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এই লেখাটাকে কী করব, বড় করব। 26 করলাম, আমি আরও বড় করতে পারি, 48 করলাম। তাহলে আমরা লেখাটাকে বড় করতে পারি, আবার লেখাটাকে ছোট করতে পারি, আবার লেখাটাকে ফন্ট চেঞ্জ করতে পারি। ফন্ট এটা আছে, আবার কি মানে যে কোনো ধরনের ফন্ট আমি এখানে দিতে পারি। এই যে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি যে কোনো ধরনের। তারপর লেখাকে বড় করতে পারি, ছোট করতে পারি। এরপর লেখার কালার চেঞ্জ করতে পারি। এই যে কালার আমি চাইলাম এই কালারটা দিয়ে দেবো, এই কালার চলে এসছে। আবার আমি যদি চাই আর একটা কালার দেবো, মানে যে কালার চাই সেই কালারে হয়ে যাবে। বুঝতে পারছেন, আমরা কালার চেঞ্জ করতে পারবো। তারপরে এই যে এই পুরো লেখাটাকে আমরা কী করতে পারবো, আমি আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই লেখাটাকে আমি বোল্ড করব, বোল্ড হয়ে গেল। ইটালিক করবো, ইটালিক হয়ে গেল। আন্ডারলাইন, নিচে আন্ডারলাইন দেবো, আন্ডারলাইন হয়ে গেল। তবে যে কোনো অ্যাকশানে আমরা করি না কেন, আমাদেরকে কী করতে হবে, সেই লেখাটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা এই অ্যাকশনগুলো করব। তাহলে আমরা যে কোনো লেখা, দেখুন আমি একটা লেখা লিখছি। এই লেখাটাকে লিখলাম, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। সিলেক্ট করলাম, করে আমি এটাকে কী করব, আপনারা এখান থেকে বিষয়গুলো দেখেন। এই যে এখান থেকে আমি কী করব, লেখার ফন্ট চেঞ্জ করতে পারবো। দেখুন ফন্ট আমি চেঞ্জ করলাম, ফন্ট চেঞ্জ করার পর আমি সাইজ চেঞ্জ করতে পারবো। এখন হচ্ছে 18-তে, আমি দিলাম 24, সাইজ চেঞ্জ করতে পারবো। সাইজের পরেও কি লেখার ফন্ট, এটাকে বলে কি ফন্ট, মানে লেখার স্টাইল। আমরা যে লেখাটাকে লিখবো সেই লেখাটাকে স্টাইল চেঞ্জ করতে পারবো, আর আমরা এটাকে সাইজও চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এরপরে আমরা চাইলে এই যে বোল্ড দিয়ে আমরা কী করতে পারবো, এটা মানে মোটা মোটা হরফের হয়ে যাবে। এই যেখানে এসটা ছোটো হাতের আছে, মানে মানে চিকন করে লেখা আছে, বাট আমি যদি বোল্ড করে দিই তাহলে মোটা হরফের হয়ে যাবে। পার্থক্যটা খেয়াল করুন, বোল্ড মানে হচ্ছে মোটা মোটা হরফের হয়ে যাবে। আমি যদি আবার ক্লিক করি এখানে স্মল হয়ে যাবে। আমি যদি আই দিই তাহলে নিচে ইটালিক হয়ে যাবে, মানে লেখাটা এই দেখুন এখন সোজা, ইটালিক করলে বাঁকা। নর্মাল এখন সোজা, বাট আমি যদি ইটালিক করি তাহলে একটু বাঁকা হয়ে যাবে। আচ্ছা, আমি চাচ্ছি এটার উপর আন্ডারলাইন করতে। সাপোজ এই যে কান্ট্রিটার উপর আন্ডারলাইন করব, জাস্ট ক্লিক অন আন্ডারলাইন। দেখুন বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, কান্ট্রির নিচে আন্ডারলাইন। আবার আমি আন্ডারলাইনটা তুলে দেওয়ার জন্য আবার এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আবার ক্লিক করলাম, আন্ডারলাইনে উঠে গেল। আবার আমি পুরো লাইনের নিচে আমি আন্ডারলাইন দিতে চাচ্ছি, পুরো লাইনটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট ক্লিক অন আন্ডারলাইন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপর দেখুন, আমরা মনে করেন এই লেখাটাকে কি করব, মানে এরপর কাট, কপি এবং পেস্ট, মানে লেখাকে কাট করব, কপি করব এবং পেস্ট করব।
সাপোজ আমি এই লেখা থেকে এই বাংলাদেশ, আমি এটাকে আন্ডারলাইন তুলে দিচ্ছি আগে। আমি এই লেখা থেকে কী করব, বাংলাদেশ, এই বাংলাদেশ শব্দটাকে আমি কী করব, ধরেন পুরো লাইনটাকে, পুরো জিনিসটাকে আমি কী করব, আচ্ছা এই লেখা থেকে আমি পুরো লাইনটাকে কপি করব। পুরো লাইনটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটন মানে আপনার হাতের, আচ্ছা রাইট বাটনটা আমি একটু বুঝাই বলি। রাইট বাটন আর লেফট বাটন জিনিসটা কি, এই যে মাউস, এই যে আপনার মাউসটা, আপনার মাউসের এটা হচ্ছে আপনার ডান হাতের মধ্যমা, ইন্ডেক্স ফিঙ্গার আমরা যেটাকে বলি, শাহাদাত আঙ্গুল। এই শাহাদাত আঙ্গুল দিয়ে এখানে যদি ক্লিক করেন এটাকে বলবে ক্লিক। এখানে ক্লিক করলে এটাকে কি বলবে, এই যে আমি ডান হাতের আঙ্গুল দিয়ে এখানে একবার প্রেস করছি, এটাকে বলে ক্লিক, ক্লিক। আর আমি মধ্যমা মানে মধ্যের আঙ্গুল, এখানে যদি আমাকে করতে হয় তাহলে কি করতে হবে, মধ্যমা দিয়ে মানে আমার মধ্যের আঙ্গুল দিয়ে এটাকে প্রেস করতে হবে, তাহলে এটাকে বলে রাইট ক্লিক। এটাকে বলা হয় ক্লিক, এটাকে বলা হয় রাইট ক্লিক। এটা কিন্তু লেফট ক্লিক বলো না। আমরা নর্মালি ক্লিক করতে যদি আপনাকে বলে আপনি জাস্ট এখানে একবার প্রেস করবেন, এটা হচ্ছে ক্লিক। আর যদি আপনাকে রাইট বাটনে ক্লিক করতে বলে তাহলে আপনি এখানে প্রেস করবেন, এখানে চাপ দিবেন। আর এটা তো আপনারা জানেন স্ক্রল করার জন্য, মানে উপরে নিচে নামানোর জন্য। তাহলে এটা হচ্ছে ক্লিক আর এটা হচ্ছে রাইট বাটনে ক্লিক। আমরা সাধারণ কাজগুলো করব এটা দিয়ে, এখানে ক্লিক করে কমান্ড প্রয়োগ করব। আর আমরা যে কোনো লিস্ট ওপেন করার জন্য, মানে স্পেশাল কাজগুলো করার জন্য কী করি, আমরা এই লেফট বাটনে ক্লিক করি। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছেন। মানে কম্পিউটার, সরি লেফট বাটন না, রাইট বাটন, এটা হচ্ছে রাইট বাটন। এটা হচ্ছে নর্মাল বাটন, কম্পিউটার মানে মাউসের বাটন এটাকে। আর রাইট বাটন বলতে এটা, জাস্ট আপনি এটাকে মনে রাখেন যে এটা হচ্ছে রাইট বাটন। তো দেখুন, এই যে আমি এখানে কি করলাম, আমি এই লেখাটাকে কপি করব, পুরো লেখাটাকে আমি কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে, সিলেক্ট করার সময় আমি কীভাবে করেছি, এই যেখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে কি, এই যে এটা আমি চেপে ধরেছি। এই যেখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে মানে এটা আমি, এই বাটনটা আমি চেপে ধরেছি, চেপে ধরে ধীরে 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 ডান পাশে মাউসটাকে সরাচ্ছি। এই যে এখানে চেপে ধরলাম সাদা আঙ্গুল দিয়ে, চেপে ধরে ধীরে 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 এখানে সরাচ্ছি। তাহলে এটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি এই লেখাটাকে কপি করব, কপি। তাহলে এখানে জাস্ট আমি এখানে রাইট বাটনে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করলাম, আশা করি বুঝতে পেরেছেন। ক্লিক করার পরে আমি করলাম কপি, কপি। আমার এটা কপি হয়ে গেল। এখন এই যে পয়েন্টারটা, এই যে যেটা পিট করছে এটাকে বলে কার্সার। আমরা কার্সারটাকে দেখতে পাচ্ছি, কার্সারটাকে আমি একটু নিচে নিয়ে আসি। এখন এই জায়গাতে কি হবে, হুবহু এরকম আরেকটা, মানে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি আরেকবার লেখা হবে। এটার জন্য আমি কার্সারটাকে এখানে আনলাম, এখানে এনে কী করলাম, রাইট বাটনে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করে পেস্ট, রাইট বাটনে ক্লিক, আমি আবারও দেখাচ্ছি। এখান থেকে আমি কপি করলাম, কপি, এরপরে এখানে এসে রাইট বাটনে ক্লিক, দেখুন রাইট বাটনে ক্লিক করার পর এই যে দেখুন উপরে আসছে এই যে পেস্ট, এখানে পেস্টে থাকবে, পেস্টে ক্লিক করলেই, আবার পেস্ট কীভাবে করবেন সেটাও আপনাকে দেখাচ্ছে। যাই হোক, এটা আপনার এখানে নাও আসতে পারে। পেস্টে ক্লিক করার পর এখানে নর্মাল পেস্ট হয়ে গেল। আবার এখানে আরেকবার পেস্ট করবেন এই লেখাটা, আবার রাইট বাটনে ক্লিক, আবার এই পেস্ট, দেখুন এই পেস্টের উপরে ক্লিক করবেন, আরেকটা হয়ে গেল। আরেকটা করতে চান, আবার এখানে ক্লিক করবেন, আবার এই পেস্টের মধ্যে ক্লিক, আরেকটা হয়ে গেল। বুঝতেই পারছেন। তাহলে আপনি কপি মানে কি, যে আমি পুরা, আচ্ছা এবার আপনি শুধু বাংলাদেশ লেখাটাকে কপি করবেন। তাহলে কি করবেন, এই বাংলাদেশ লেখাটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে কপি। তাহলে দেখুন কপি করলে এটা আমাদের থাকছে, এটা কোনো চেঞ্জ হচ্ছে না। এরপর আমি শুধু বাংলাদেশ লেখাটাকে কী করবো, নিচে পেস্ট করব, পেস্ট। তাহলে শুধু বাংলাদেশ পেস্ট। এখন আমি করব কান্ট্রি লেখাটাকে, এটাকে কপি করলাম, জাস্ট কপি করে এখানে পেস্ট। তাহলে বুঝতেই পারছেন, আমি কপি করলাম, কপি করে পেস্ট করলাম। তাহলে এই যে কান্ট্রি লেখাটা আমি এখান থেকে কপি করলাম, কপি করলে কি আমরা এটা ফটোকপি করলাম, মানে ফটোকপি করলে আপনার অরিজিনাল কপিটাও থাকবে, আবার নতুন একটা ফটোকপি তৈরি হবে। আচ্ছা এখন যদি আমি করি,
সাপোজ আমি এই স্মল শব্দটা আমি কি করব, এখান থেকে কাট করব, কাট। এখন আমি দেখাবো কাট কাট কীভাবে করতে হবে, মানে এক জায়গা থেকে কেটে আরেক জায়গায় নিয়ে আসবো। আমি একটু আগে করেছিলাম ফটোকপি করে, এখান থেকে ফটোকপি করে এখানে নিয়ে এসেছিলাম। আমি এখন এখান থেকে এখান থেকে স্মলটা কেটে নিচে নিয়ে আসবো। স্মলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে এই যে কাটে ক্লিক করলাম, এরপর নিচে পেস্ট। দেখুন এই যে কেটে আনলাম, এটা কিন্তু কি এই যে বাংলাদেশ ইসে এই যে স্মল শব্দটা কিন্তু এখানে আর নাই, স্মল শব্দটা কেটে চলে আসছে। ঠিক তেমনি দেখেন আমি যদি এই যে বাংলাদেশ, আমি যদি এই লেখাগুলোকে কেটে নিয়ে আসি, এই যে কাটে ক্লিক করার সাথে সাথে লেখাগুলো আর থাকবে না, লেখাগুলো আর নাই। আমি এখানে সেটা পেস্ট করলাম, পেস্ট। এই যে বাংলাদেশ উপরে ইজ এ স্মল কান্ট্রি এখানে চলে আসলো। আবার আমি যদি পুরো এই লেখাটাকে যদি কী করি, এই সবগুলোকে আমি সিলেক্ট করলাম, আমি সবগুলোকে কী করব, কপি করব, কপি, এরপর নিচে সবগুলোতে পেস্ট, কন্ট্রোল, এই যে পেস্ট, বুঝতে পারছেন। আবার আমি কি করলাম, এই লেখাটা এই যে দুই লাইন, এই দুই লাইন আমি এখান থেকে লিখলাম, এখান থেকে আমি এই দুই লাইন সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে কী করলাম, কপি করলাম, কপি করে আমি চাইলে আরেকটা এমএস ওয়ার্ড ডকুমেন্ট অথবা অন্য কোনো জায়গায় গিয়ে আমি কী করতে পারবো, সেটাকে পেস্ট করতে পারবো। মানে এই দুই লেখা আমি দুই লাইন কপি করলাম, কপি করে আমি কী চাচ্ছি, আমি নোটপ্যাডে আরেকটা ফাইল করবো, এই যে নোটপ্যাডে আমি এই লেখাগুলোকে পেস্ট করব, রাইট বাটনে ক্লিক, পেস্ট। বুঝতে পারছেন, লেখাগুলো এখান থেকে নোটপ্যাডে চলে আসলো। তো আমরা যেখান থেকে যে কোনো জায়গা থেকে যে কপি করে আমরা যে কোনো জায়গাতে নিয়ে যেতে পারি। আশা করি আপনি কপি বুঝেছেন এবং কাট বুঝেছেন। আমি যদি মাঝখানের এই দুই লাইন, এই যে এই জিনিসগুলোকে আমি কি করব, মানে এই লেখাটাকে আমি কাট করব, কাট করলাম, লোক চলে গেল, কাট করার পরে কি করলাম, এখানে পেস্ট করব, এই যে পেস্ট। এখান থেকে কাট হয়ে কি কোথায় চলে আসলো, এখানে চলে আসলো। মানে যদি কাট হয় সেটা আগের জায়গায় আর থাকবে না, ওইখান থেকে কেটে নতুন এক জায়গায় চলে আসবে। মানে যদি আমরা এই যে কাট করি, আর যদি কপি করি তাহলে কি হবে, যদি কাট করি তাহলে এখান থেকে কেটে যাবে, কেটে আরেক জায়গায় সেটা চলে আসবে। আমি যেখানে পেস্ট করি, আর কপি করলে আগের জায়গাতে থাকবে। আর পেস্ট কখন করব, আমি যেখানে সেটা নিয়ে যেতে চাই সেখানে আমি পেস্ট করব। তো আশা করি বুঝতে পেরেছেন, কাট, কপি এবং পেস্ট। এই যে কাট, কপি, পেস্ট এগুলো আমরা মানে এটা দিয়ে করতে পারি। এই যে আমি এই লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে কাট, আবার এখানে এটা পেস্ট করব, এখানে দিলাম, দিয়ে এই যে পেস্ট, দেখুন পেস্ট হয়ে গেল। মানে সবগুলো কাজ আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে করতে পারি। এই যে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে করতে পারি, কাট, কপি, পেস্ট, আবার কি এখানে ক্লিক করে আমরা করতে পারি, জিনিস একই। তো যাই হোক, আমি যেটা আপনাদেরকে দেখালাম একদম সিম্পলি বেসিক কাজগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি অ্যাকচুয়ালি এখানে এমএস ওয়ার্ড শেখাচ্ছি না, আমি আপনাদেরকে এমএস ওয়ার্ড শেখাচ্ছি না। এমএস ওয়ার্ড শেখাতে এটা অনেক বড়, এটা অনেক সময় লাগবে। আমি এখানে খুব সাধারণ কাজগুলো দেখাচ্ছি, যেগুলো আপনি যেগুলোতে আপনি করতে পারবেন। মোটামুটি আপনি যেখানে কম্পিউটারের টুকটাক টাইপের কাজগুলো করতে পারবেন, সেই জন্য আমি মোটামুটি বিষয়টা দেখাচ্ছি। আমি এখানে এমএস ওয়ার্ড শেখাচ্ছি না, কারণ শুধুমাত্র এমএস ওয়ার্ড শিখাইতেই কমপক্ষে 5 ঘন্টা লাগবে। এগুলোর জন্য আমাদের আলাদা ভিডিও টিউটোরিয়াল আছে। যাই হোক, এরপর দেখুন এখানে যে অনেকগুলো মেনু আছে, এখানে প্রত্যেকটা আইকন আছে, এক একটা আইকন দিয়ে এক এক ধরনের কাজ হয়। যেমন এই আইকন দিয়ে এই লেখাগুলোকে ডিজাইন হয়, যেমন এই লেখাটাকে আমি ডিজাইন করব, এই যে এখানে ক্লিক করলে এই যে সুন্দর করে ডিজাইন হয়ে যাচ্ছে। আবার এখানে ক্লিক করলে এই যে সুন্দরভাবে, মানে আমরা অনেকভাবে আমরা ডিজাইন করতে পারি। যাই হোক, এরপরে দেখুন এই যে এটা দিয়ে আমরা মার্কার করতে পারি, এটা দিয়ে কালার চেঞ্জ করতে পারি, এটা দিয়ে মাঝখানে নিয়ে আসতে পারি, লেফট অ্যালাইন, লেফট রাইট, আবার মাঝখানে করতে পারি। যাই হোক, এগুলো আমি আপাতত বলছি না। এরপর আরও অনেকগুলো অপশন আছে। এরপর উপরে দেখুন এই যে ইনসার্ট, হোমের পাশে ইনসার্ট, পেজ লাউট, রেফারেন্স, মেইলিং, অনেকগুলো অপশন আছে। এগুলো আপনি পরিপূর্ণ এমএস ওয়ার্ড শিখলে এগুলো মানে সবগুলো জানবেন। তো আমি আপাতত আপনাদেরকে যতটুকু শিখালাম, আমি অ্যাকচুয়ালি এমএস ওয়ার্ড শিখাই নাই। আমি এই ভিডিও লেসনে আপনাদেরকে এমএস ওয়ার্ড শিখাই নাই। আমি যেগুলো শিখিয়েছি সেগুলো হচ্ছে খুব সিম্পলি কিছু বিষয়,
খুব সাধারণ কিছু বিষয় যে আপনি মানে লেখাকে বড় কীভাবে করবেন, ছোট কীভাবে করবেন, লেখাকে কপি কীভাবে করবেন, পেস্ট কপি কীভাবে করবেন, কাট কীভাবে করবেন, পেস্ট কীভাবে করবেন, লেখাকে বড় কীভাবে করবেন, ছোট কীভাবে করবেন, লেখার ফন্ট কীভাবে চেঞ্জ করবেন, লেখার কালার কীভাবে চেঞ্জ করবেন, বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন কীভাবে করবেন। আর যেটাই করেন না কেন আপনি লেখাটাকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনি এটার কালার চেঞ্জ করতে পারবেন, মানে যা ইচ্ছে তা আপনি করতে পারবেন। কালার চেঞ্জ করতে পারেন, দেন আপনি আবার সিলেক্ট করে এটি লেখাটাকে বড় করতে পারেন। মানে সিলেক্ট না করে কোনো কিছু হবে না, সিলেক্ট করেই সব কিছু করতে হবে। আশা করি আমি আপনাদেরকে সিম্পলি টাইপের কাজগুলো বোঝাতে পেরেছি। তো এখন এই যে সিম্পলি যখন আপনি কম্পিউটারে লিখবেন, মানে লেখালেখির কাজ করবেন, তখন আপনাকে কম্পিউটার কিবোর্ড সম্পর্কে মোটামুটি কিবোর্ডের কোন বাটন কি কাজ করে এই বিষয়টা ভালো বুঝতে হবে। আমি আপনাদের এটা বোঝার সুবিধার্থে আমি কিবোর্ডটা দেখাচ্ছি। দেখুন কিবোর্ড, এই যে কিবোর্ডটা। তো দেখুন এই যে কিবোর্ডের এই পার্টটা, এটা আশা করি সবার ডেস্কটপের কিবোর্ডটা এরকম, মানে এটা হচ্ছে ডেস্কটপের কিবোর্ড। এই যে নামলক আছে 1 2 3 4 আছে, এটা হচ্ছে কিবোর্ডের একটা পার্ট। এটা হচ্ছে আরেকটা পার্ট, এটা হচ্ছে মানে অ্যালফাবেটিক কিপ্যাড, আর এটা হচ্ছে নিউমেরিক কিপ্যাড। এখানে নাম্বার আছে আর এখানে এবিসিডি আছে, আর এই যে মাঝখানে কিছু আছে। মানে কিবোর্ডের 3টা পার্ট, একটা হচ্ছে এবিসিডি থাকবে, এই যে একটা পার্ট দেখুন এখানে এই যে সেপারেশন, এটা একটা পার্ট, তারপর হচ্ছে এই নামলক দিয়ে এটা একটা পার্ট, আবার মাঝখানে আমরা মাঝখানে আরেকটা পার্ট দেখতে পাচ্ছি। এই যে এখানে আছে প্রিন্ট স্ক্রিন, ইনসার্ট, ডিলিট, অ্যারো কি, পেজ আপ, পেজ ডাউন, এটা আরেকটা পার্ট। তাহলে আমাদের কিবোর্ডে, আমাদের ডেস্কটপের কিবোর্ডে টোটাল 3টা পার্ট। এটা একটা পার্ট যেখানে এবিসিডি থাকে, ইনসার্ট, ডিলিট, হোম, এটা একটা পার্ট, এবং এটা একটা পার্ট যেখানে 1 2 3 থাকে। কিন্তু ল্যাপটপে আপনি এই 2টা পার্ট দেখবেন না। ল্যাপটপে আপনি পার্ট দেখবেন শুধুমাত্র এই যে অ্যালফাবেটিক কিপ্যাডগুলো। এই যে 1 2 3 এখানেও আছে, আবার 1 2 3 এখানেও আছে। তো ল্যাপটপে আপনি 1 2 3 গুলো শুধু এখানেই দেখবেন। এই যে ল্যাপটপে এই জিনিসটা আলাদাভাবে নেই। এই যে এখানে যতগুলো বাটন আছে এই বাটনগুলো ল্যাপটপের কিবোর্ডে আলাদাভাবে নেই। স্থান সংকুলন না হওয়ার কারণে এই কিগুলো আলাদাভাবে ল্যাপটপে দেয় না। তাহলে ল্যাপটপে আপনি 2টা পার্ট দেখবেন, এই পার্টটা এবং এই পার্টটা। এই 2টা পার্ট আপনি ল্যাপটপে দেখবেন। তবে ল্যাপটপের কিবোর্ডের সেটিংস এবং ডেস্কটপের কিবোর্ডের সেটিংসের মধ্যে একটু পার্থক্য আছে। যেমন এই যে ইনসার্টটা, এন্টারটা এই জায়গায় থাকে, আবার কি এন্টারের নিচে থাকে এই যে অ্যারো কিগুলা, মানে একভাবে এক এক রকম করে এগুলো থাকে, একটু এদিক সেদিক এগুলো হয়। বাট সেটিংসটা আপনি বুঝবেন, মোটামুটি এটা বুঝলে আপনার হবে। মানে ল্যাপটপের কিবোর্ডের সেটিংসগুলো একটু ডিফারেন্ট, এটা কোনো সমস্যা নেই। ধরুন ডিলিটটা এখানে আছে, আর সাপোজ পেজ আপ এবং পেজ ডাউন এটা এখানে আছে, ল্যাপটপে থাকবে হয়তো এখানে, এই জায়গাতে। যাই হোক, এটা আপনারা বুঝতে পারবেন। তো আমি কিবোর্ডের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে দেখুন এই কিবোর্ডে এটা হচ্ছে এসকেপ কি। আচ্ছা, তার আগে আমি এবিসিডি গুলো দেখাচ্ছি। এই যে এ বি সি ডি ই এফ জি, এই যে এইগুলা এগুলা এই 3 লাইন, এই 3 লাইন হচ্ছে শুধুমাত্র এবিসিডি। উপরের লাইন হচ্ছে কি 1 2 3 4 5। এরপর দেখুন এগুলো তো আপনি বুঝতে পারলেন। এরপর হচ্ছে এই যে এটা হচ্ছে দেখুন ট্যাবের, এটা হচ্ছে ট্যাবের অনেক কাজ আছে, এগুলোকে বলে ফাংশন কি। এই যে ট্যাব, ক্যাপস লক, শিফট, কন্ট্রোল, উইন্ডোজ, অল্টার, এগুলো এক একটা কির এক এক ধরনের কাজ আছে। মানে অনেক জায়গায় এই প্রত্যেকটা কির ভিন্ন ভিন্ন ধরনের কাজ আছে। মানে এগুলোকে বলে ফাংশন কি। এই যে অল্টার, এটা হচ্ছে অল্টার, ALT, অল্টার কি। এটাকে বলে উইন্ডোজ কি, এই যে উইন্ডোজের একটা ছবি দেওয়া, এটাকে বলে উইন্ডোজ কি। এটা হচ্ছে কন্ট্রোল কি, এটা হচ্ছে শিফট কি, এটা হচ্ছে ক্যাপস লক কি, এটা হচ্ছে ট্যাব কি। তো আসলে এই কিগুলার মানে এই কিতে প্রেস করলে এই কাজ হবে, বিষয়টা আসলে সেরকম না। মানে আমরা যত ধরনের সফটওয়্যারে কাজ করবো প্রত্যেকটা সফটওয়্যারে কিছু কমান্ড প্রয়োগ করতে হয়, এবং এই কিগুলো দিয়ে আমরা কমান্ড প্রয়োগ করব। সাপোজ আমি কোনো একটা কিছু কপি করার জন্য আমি কপিতে ক্লিক করে করতে পারি, অথবা কন্ট্রোল চেপে ধরে দেন সিতে প্রেস করতে পারি, কপি হয়ে যাবে। আবার কন্ট্রোল চেপে ধরে আমি যখন ভিতে ক্লিক করব তখন সেটা পেস্ট হয়ে যাবে। যাই হোক, এগুলো আমি এখন বলছি না। স্পেস বার, মাঝখানে যে লম্বা বারটি দেখছেন এটা হচ্ছে স্পেস বার।
মানে আমি একটা একটা লেখা লাগলাম, একটা লেখা থেকে আরেকটা লেখার ফাঁকা তৈরি করতে। মনে করেন বাংলাদেশ লিখলাম, স্পেস বার দিলাম, তারপর ইস, আবার স্পেস বার, মানে একটা লেখা থেকে একটা লেখা ফাঁকা করতে স্পেস বার। তারপর হচ্ছে ক্যাপস লক, সবগুলো লেখা বড় হাতের করতে ক্যাপস লক। এসকেপ, আমরা যদি কোনো একটা কমান্ড কম্পিউটারে দিই, সেই কমান্ডটা মুছে ফেলতে এসকেপ। F1 থেকে F12, এগুলোকে বলে ফাংশন কি। এগুলো একসময় ব্যবহার ছিল যখন কম্পিউটারে মাউস ছিল না, অনেক আগে, তখন এই ফাংশন কিগুলোর ব্যবহার ছিল। বাট এখন এগুলো দিয়ে তেমন কোনো কাজ আসে না। আবার কিছু কিছু কাজ হয়, যেমন মনে করেন আপনি কোথাও গিয়ে আটকে গেলেন, আপনি আপনি হেল্প দরকার, আপনি F1 দিলে হেল্প চলে আসবে, মানে হেল্পের আইকন আসবে এবং আপনাকে আপনার যত ধরনের ইনফরমেশন দরকার আপনাকে হেল্প দিবে। মানে কোনো একটা সফটওয়্যার ইউজ করতে গিয়ে যদি আপনি আটকে যান, আপনি F1 ক্লিক করলে আপনাকে হেল্প করবে। তো এগুলোকে বলে ফাংশন কি। যাক, এগুলো এখন আমাদের খুব একটা কাজ নাই। তাহলে উপরে হচ্ছে ফাংশন কি, বাম পাশে হচ্ছে এসকেপ, এটা কোনো একটা কমান্ড বাতিল করার জন্য। তারপর হচ্ছে 1 2 3, 1 2 3 আছে। আবার কি আছে, এই যে স্পেশাল চিহ্ন আছে, যেমন দেখুন এই যে ওয়ানের উপরে আশ্চর্যবোধক চিহ্ন, 2 এর উপরে ডলার চিহ্ন, 3 এর উপরে হ্যাশ চিহ্ন, 4 এর উপরে ডলার চিহ্ন, অনেক কিছু আছে এখানে। মানে একটা কিতে দুইটা। যেমন আপনি এখানে যদি এ চাপেন শুধু এ আসবে, বাট এখানে যদি আপনি নর্মালি যদি চাপেন 1 আসবে। আর আপনি যদি শিফট চেপে ধরে, মানে শিফট এক হাত দিয়ে চেপে ধরবেন, চেপে ধরে আপনি যখন 1 প্রেস করবেন তখন আসবে আশ্চর্যবোধক চিহ্ন। আপনি এখানে যদি নর্মালি যদি 2 চাপেন, 2 আসবে। আবার শিফট এক হাত দিয়ে চেপে ধরে রাখবেন, আর এক হাত দিয়ে আপনি কি চাপবেন, 2 চাপবেন, তাহলে আসবে কি, @ তো এই যে যেসব কিতে একই সাথে দুইটা কি, দুইটা অক্ষর, সেখানে আমরা ওই শিফট কি চেপে ধরে করব। মানে নর্মালি যদি চাপি নিচেরটা দেখা যাবে, যেমন এখানে নর্মালি চাপলে দেখা যাবে 4। আমি যদি এটা চাপি, এই কিটা যদি প্রেস করি, নর্মালি দেখা যাবে 4। আবার যদি শিফট কি চেপে ধরে যদি প্রেস করি, তাহলে দেখা যাবে কি, ডলার। এইভাবে। এটা হচ্ছে ব্যাক স্পেস। এই যে এই চিহ্নটা আপনি খেয়াল রাখেন, এটা হচ্ছে ব্যাক স্পেস। মানে এটা হচ্ছে কোনো একটা কিছু মুছে ফেলার জন্য। আমি যদি কোনো একটা লেখা বাম দিক থেকে মুছে ফেলতে চাই, তাহলে আমি এই ব্যাক স্পেসে ক্লিক করব। আর কোনো একটা লেখা যদি আমি ডান দিক থেকে মুছে ফেলতে চাই, তাহলে ডিলিটে প্রেস করব। তাহলে ডিলিটও মুছে ফেলা, ব্যাক স্পেসও মুছে ফেলা, দুইটার একই কাজ। বাস এটা হচ্ছে ডান দিক থেকে মুছে ফেলবে, আর এটা হচ্ছে বাম দিক থেকে এক ক্যারেক্টার করে মুছে ফেলবে। এন্টার, এটা আপনারা জানেন। এন্টার মানে হচ্ছে ওকে, মানে আমরা কোথাও কোথাও ঢোকার জন্য, কম্পিউটারকে কোনো কমান্ড দেওয়ার জন্য আমরা এন্টার ব্যবহার করি। আচ্ছা, এরপর শিফট। এই যে দেখুন, এই যে ক্যাপস লক, শিফট, এই যে দেখুন ট্যাব একটাই, পুরো কিবোর্ডে ট্যাব থাকবে কয়টা, একটাই ট্যাব কি। ট্যাব কি ছাড়া এই যে ক্যাপস লকে কিন্তু একটা, ট্যাব এবং ক্যাপস লক এই দুটো কিন্তু একটা করে, এটা ডাবল থাকবে না। কিন্তু এই যে শিফট, কন্ট্রোল, উইন্ডোজ, অল্টার, এদিকে যেমন আছে, এই যে শিফট, কন্ট্রোল, উইন্ডোজ, অল্টার, এদিকেও আছে। মানে এই যে ফাংশন কিগুলা, এই যে শিফট, কন্ট্রোল, উইন্ডোজ এবং অল্টার, এগুলো হচ্ছে ফাংশন কি। এই ফাংশন কিগুলা দুই পাশে থাকে, এই পাশেও থাকবে, এই পাশেও থাকবে। এটা অ্যাকচুয়ালি ব্যবহার করার সুবিধার্থে, এটা আপনি যখন ব্যবহার করবেন, এটা আপনি কাজ করতে গেলে বুঝবেন। অ্যারো কি, আমরা লেখাকে ডানে বামে উপরে নিচে নেওয়ার জন্য, মানে কোনো একটা অবজেক্টকে উপরে নিচে ডানে বামে নেওয়ার জন্য। ইনসার্ট, ডিলিট করার জন্য। হোম, এন্ড, এগুলো খুব একটা প্রয়োজন হয় না আমাদের। পেজ আপ, পেজ ডাউন, পেজকে উপরে তোলার জন্য, পেজকে নিচে তোলার জন্য, পেজকে একেবারে সবার উপরে নেওয়ার জন্য, পেজকে একেবারে সবার নিচে নেওয়ার জন্য, এগুলো আমাদের এখন প্রয়োজন হয় না। এই বাটনগুলো আমাদের কোনো বাটনের প্রয়োজন হয় না। এরপরে যে প্রিন্ট স্ক্রিন, এটা হচ্ছে আমাদের স্ক্রিনশট নেওয়ার জন্য। আমরা জাস্ট এই বাটনে ক্লিক করে আমরা কি করতে পারি, এই বাটনে প্রেস করে আমরা স্ক্রিনশট নিতে পারি। আমাদের ওই ভিডিও লেসনে আছে স্ক্রিনশট কীভাবে নিতে হবে। স্ক্রল লক, পেজ ব্রেক। আচ্ছা, এরপর দেখুন এই যে নাম লক। এই যে নাম লকে এই পুরা বাটনটা কাজ করার জন্য, এই কিবোর্ডের এই অংশটা কাজ করার জন্য আপনাকে কি করতে হবে, নাম লকটা প্রেস করতে হবে। নাম লক প্রেস করলে কি হবে, এই কিপ্যাডগুলো অন হবে। নাম লক যদি প্রেস করেন, তাহলে এখানে একটা বাতি জ্বলবে, এই যে এখানে এই বাতিটা জ্বলবে, এটা হচ্ছে নাম লকের বাতি। এখানে একবার প্রেস করবেন, তখন এই বাতিটা জ্বলবে। এই বাতিটা জ্বলা মানে কি, আপনার এই কিবোর্ডটা আপনার অ্যাক্টিভ। এখন আপনি এই কিবোর্ডে কাজ করতে পারবেন, মানে 1 2 3 এইভাবে আপনি লিখতে পারবেন। এন্টার কিন্তু এখানেও একটা আছে, এই যে এন্টার এখানে একটা আছে, আবার এন্টার এখানেও একটা আছে। এই যে 1 2 3 এখানেও আছে, 1 2 3 এখানেও আছে। এই যে মানে সব কিছু আছে। তো কম্পিউটারে এই যে দেখুন, এটা হচ্ছে ভাগ চিহ্ন, স্ল্যাশ, এটাকে বলা ভাগ অথবা স্ল্যাশ চিহ্ন। এটাকে বলা, এটা হচ্ছে স্টার, এটা হচ্ছে গুণ চিহ্ন। দেখুন, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। যোগ বিয়োগ আমরা চিনি। তাহলে কম্পিউটার গুণ বলতে বুঝাই কি,
স্টার চিহ্নকে কম্পিউটার গুণ হিসেবে কাউন্ট করে, আর এটা হচ্ছে ভাগ চিহ্ন। যাই হোক, আপনি আশা করি বুঝতে পারছেন। তাহলে এই বাটনগুলো যে কোনো বাটনে কাজ করলে এমনিতে হবে, বাট এই বাটনে কাজ করার জন্য আপনাকে কী করতে হবে, নামলকটা অন আছে কিনা আপনাকে দেখতে হবে। নামলকটা একবার প্রেস করলে অন হবে, বাতিটা জ্বলবে, আবার প্রেস করলে বাতিটা অফ হবে। বাতি অফ অবস্থায় এই বাটনে এই কিতে কাজ করা যাবে না। তো যাই হোক, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখন আমি সরাসরি একটু কাছ থেকে দেখাই। এই যে নামলকের বাটনটা, শিফট এন্টার। যাই হোক, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখন আমি অন স্ক্রিন কিবোর্ডটা দেখাই। এখন এই কম্পিউটারে আপনি যদি কখনোই কিবোর্ডে কোনো প্রবলেম হয়, সাপোজ কিবোর্ডে আপনার কোনো একটা বাটন নষ্ট হয়ে গেল, অথবা হঠাৎ করে কিবোর্ডটাই নষ্ট হয়ে গেল, তখন আপনি কী করবেন, আপনি উইন্ডোজের মধ্যেই, উইন্ডোজ 7-এর মধ্যে এখানে অন স্ক্রিন কিবোর্ড পাবেন। ওটা দিয়ে আপনি মোটামুটি কাজ চালাতে পারবেন। অন স্ক্রিন কিবোর্ড পাওয়ার জন্য আমরা যাব উইন্ডোজ, এখান থেকে আপনি লেখেন অন স্ক্রিন কিবোর্ড। আপনি এখানে প্রোগ্রামে সার্চ করলে পাবেন, এই যে অন লেখার সাথে সাথে চলে আসলো, এই যে অন স্ক্রিন কিবোর্ড চলে আসলো। এই যে অন স্ক্রিন কিবোর্ড, আপনি জাস্ট এখানে প্রেস করবেন, এখানে ক্লিক করার পর এখানে লিখবেন কি অন স্ক্রিন কিবোর্ড, তাহলে এটা চলে আসবে। এখানে দেখুন, এই যে অন স্ক্রিন কিবোর্ডে এই যে এসকেপ, ট্যাপ, 1 2 3 সবগুলো আছে আমাদের যা দরকার। মানে ল্যাপটপে যেভাবে থাকে, যে কিগুলো যেভাবে মানে সন্নিবেশিত থাকে ল্যাপটপে, ঠিক এখানে একইভাবে আছে। আমি একটু টাইপ করে আপনাদেরকে দেখাচ্ছি। মনে করেন আমি এখানে টাইপ করব, আমি নতুন একটা পেজে যাচ্ছি। এমএস ওয়ার্ড, এখান থেকে এমএস ওয়ার্ড। আচ্ছা, আমি এমএস ওয়ার্ড করলাম। সাপোজ আমি এমএস ওয়ার্ডে টাইপ করব। আমি কি করব, এমএস ওয়ার্ডে এখানে আমি টাইপ করব। তো দেখুন, মানে মজার বিষয়টা, আমি যদি এই যে এ চাপি, এ আসবে, এস চাপলে এস। এই যে আমি যদি এইগুলোকে এখন মুছে দিতে চাই, এই যে ব্যাক স্পেস, এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে এন্টার, এই যে ডিলিট, না এটা হচ্ছে ব্যাক স্পেস, এই যে মুছে দিচ্ছি। আমি আবার লিখছি এখানে, সাপোজ আমি লিখবো কি বড় হাতের লেখা, তাহলে বড় হাতের লেখা আমি জাস্ট ক্যাপস লকটা অন করে দেবো। ক্যাপস লক যদি একবার ক্লিক করি সবগুলো বড় হাতের হয়ে গেল। ক্যাপস লক যদি আবার প্রেস করি তাহলে কি সবগুলো ছোট হাতের হয়ে গেল। বুঝতেই পারছেন, এই যে এফ এস ডি এফ জি, বড় হাতের ছোট হাতের। এরপর ট্যাপ, ট্যাপ দিলে হবে কি এক ধাপ এগিয়ে যাবে, এই যে কারসারটা একটু একটু এগিয়ে যাবে। ট্যাবের আরও অনেক ধরনের কাজ আছে। আবার ট্যাপ, আশা করি বুঝতে পারছেন। আমি আবার দেখাচ্ছি, এই যে আমি এমএস ওয়ার্ড করলাম, এখন আমি এখানে টাইপ করবো অন স্ক্রিন কিবোর্ড দিয়ে। তাহলে আমি এখান থেকে স্টার্ট থেকে লিখবো কি অন স্ক্রিন কিবোর্ড, অন স্ক্রিন কিবোর্ড। এই যে সবগুলো বড় হাতের আছে, আমি ক্যাপস লক আবার ক্লিক করলে সবগুলো ছোট হাতের হয়ে গেল। আমি দিলাম কি এই একটা শব্দ আমি টাইপ, আচ্ছা, এই একটা শব্দ আমি টাইপ করলাম, মাঝখানে একটা স্পেস দেবো, এই যে স্পেস, আবার দিলাম, আবার স্পেস, আবার আরেকটা শব্দ টাইপ করলাম, আবার স্পেস দিলাম, আবার স্পেস। তাহলে বুঝতেই পারছেন। এরপর দেখুন, আমি যদি নর্মালি যদি 1 চাপি তাহলে 1 আসবে। আবার যদি শিফট, এক হাত দিয়ে শিফট চেপে ধরে রাখবেন, এক হাত দিয়ে শিফট চেপে ধরে রাখবেন, আর এক হাত দিয়ে 1 চাপবেন, দেখুন আসছে কি আশ্চর্যবোধক চিহ্ন। আমি যদি নর্মালি যদি 4 চাপি তাহলে 4, নর্মালি 4 চাপলে 4। আবার যদি শিফট চেপে ধরে রাখি, এক হাত দিয়ে শিফট চেপে ধরে রাখবেন, আর এক হাত দিয়ে কী করবেন 4 চাপবেন, দেখুন আসছে $। বুঝতেই পারছেন। তারপর আমি এই যে আমার কার্সারটাকে উপরে নিয়ে যাব, নিচে নিয়ে যাব,
এই যে নিচে আনার জন্য কোথায়, সাপোজ বামে কার্সারটাকে বামে নিয়ে আসবো, ডানে নিয়ে যাব, কার্সারটা ডানা যাচ্ছে বামে যাচ্ছে, কার্সারটা উপরে যাচ্ছে, কার্সারটা নিচে যাচ্ছে, উপরে নিচে ডানে বামে। তো আশা করি বুঝতে পারছেন। আমি লেখার ফন্টটা একটু বড় করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখুন, আমি এ প্রেস করলে এ আসবে, এস প্রেস করলে এস আসবে। আমি যদি এখানে ব্যাক স্পেস দিই, সবগুলো মুছে গেল। এই যে নর্মালি এ প্রেস করলে এ আসবে। আবার যদি শিফট চেপে ধরে যদি আমি এ প্রেস করি, তাহলে বড় হাতের দেখা যাবে। আবার যদি আমি ক্যাপস লক দিয়ে যদি যে কোনোটা টাইপ করি, তাহলেও সবগুলো বড় হাতে দেখা যাবে। এই যে কার্সার, এই অ্যারো কি দিয়ে আমি যদি কার্সারটাকে উপরে নিয়ে যেতে চাই, কার্সারটা উপরে উঠবে, নিচে নামাতে চাইলে নিচে নামবে, ডানে নিতে চাইলে ডানে আসবে, বামে আসলে বামে আসবে। যাই হোক, আপনি আশা করি বুঝতে পেরেছেন। আপনার ল্যাপটপে আপনি একটা কি দেখবেন, ফাংশন কি। এই ফাংশন কি সেম, এই যে শিফট কি এর যেরকম কাজ, ফাংশন কিও এরকম কাজ। অনেকগুলা বাটনে লেখা থাকে FN, মানে ফাংশন। ফাংশন মানে আরেকটা ভিন্ন কালারে লেখা থাকে। তার মানে ওই ফাংশন কির যে কালার, ওই কালারের যেসব বাটন আছে, ওই বাটনগুলোতে যা লেখা আছে, ওইখানে কি আপনি মানে ফাংশন কির কাজগুলো পাবেন। মানে নর্মালি যদি প্রেস করেন আপনি ওইটা ধরেন এখানে ফাংশনে লেখা আছে স্টার সাপোজ, অথবা কি পির উপরে লেখা আছে কি, এখানে লেখা আছে ছোট করে টি, অথবা লেখা আছে আলফা। তাহলে নর্মালি চাপলে আসবে পি, আবার ফাংশন কি চেপে ধরে যদি আপনি চাপেন তাহলে আসবে আলফা। আপনার ল্যাপটপে যদি ফাংশন কি থাকে, আপনি ওইটাকে চেপে ধরলে আপনি ওই ফাংশন কির ইয়েগুলো পাবেন। যাই হোক, আপনি কোনো কিছু শুনুন নাই, আপনার ল্যাপটপে অথবা আপনার কিবোর্ডে যদি ফাংশন কিটা না থাকে, আপনি আমার এইসব কোনো কথা শুনেন নাই। আপনার ফাংশনকে নিয়ে চিন্তা করতে হবে না। তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন যে কিবোর্ডের কোথায় কী আছে, আপনি আশা করি জেনেছেন। আবার মনে করেন আপনার কাজ করতে করতে কোথাও প্রবলেম হয়ে গেল, আপনি কোথাও কোনো কিছু বুঝতে পারছেন না, তাহলে আপনি কোথায় প্রেস করবেন, সরাসরি F1-এ। আমি F1-এ প্রেস করে দেখাচ্ছি। এই যে F1, F1-এ প্রেস করলাম, এই যে হেল্প চলে আসলো। এই যে মানে আপনি কোন ধরনের হেল্প চান, জাস্ট F1-এ আমি একটা প্রেস করেছিলাম, এই যে আমি আবার করছি, F1-এ প্রেস করলাম। এই যে অটোমেটিক্যালি আপনাকে কী কী ধরনের হেল্প দরকার সেটা আপনার কাছে চলে আসলো। আবার আপনি চাচ্ছেন কি, আচ্ছা হেল্প, যাই হোক আপনি আশা করি বুঝতে পেরেছেন। এখানে আরও অনেক ধরনের মজার মজার কাজ করা যায়। মনে করেন আপনি একটা লেখা এখানে লিখলেন, আপনি MS ওয়ার্ডকে বলেন কি এই লেখাটা তুমি পড়ে দাও, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, MS ওয়ার্ড পড়ে দিবে। দিলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট দেখুন এখানে মাউসটা রাখবেন, এই যে এখানে বলছে না মাইক্রোসফট ট্রান্সলেটর, Bangladesh is a small country. দেখুন সে কিন্তু পড়ে ফেললো। এই যে জাস্ট এখানে করবেন, এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে মাউস পয়েন্টার এখানে নিয়ে আসবেন, জাস্ট এখানে আপনি যত বড় বড় ফাইল দেন সবগুলো সে পড়ে ফেলবে। আপনি অনেক বড় একটা মনে করেন কি মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল দেন, সেইটা খুব সহজে পড়ে ফেলবে। মানে পুরা ধরুন আপনি এখানে 100 পেজের একটা ফাইল রাখলেন, আপনি শুয়ে থাকলেন, সে আপনাকে পড়ে পড়ে শোনাবে। বিষয়টা আসলে খুব মজার। এছাড়া আরও অনেক অনেক কাজ করা যায়। এই যে দেখুন, এই যে হোম, ইনসার্ট, পেজ লাউড, এখানে অনেক অনেক ধরনভাবে কাজ করা হয়। আবার এই যে এখানে আছে ইমেল সেন্ড করা, এই যে ড্র টেবল। যাই হোক, এগুলো আপনারা MS ওয়ার্ডে গেলে পাবেন। আমি এখানে আপনাদেরকে MS ওয়ার্ড শেখাচ্ছি না, আমি জাস্ট বেসিক বিষয়গুলো দেখাচ্ছি। তাহলে আপনি কী করলেন, আপনি এখানে একটা ফাইল তৈরি করলেন MS ওয়ার্ডে, আপনি ইচ্ছে মতো টাইপ করে একটা ফাইল তৈরি করলেন, এটাকে বলে একটা ফাইল। এখন আপনি MS ওয়ার্ডের এই ফাইলটাকে কী করবেন, কম্পিউটারে সেভ করবেন। সেভ করবেন কীভাবে, আপনি যাবেন কোথায়, এই যে সেভে, দেখুন একদম উপরেই আছে কি সেভের বাটনটা, সেভ।
এই সেভে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে ওই লোকেশনটা দেখাবে যে আপনি কোথায় এটা সেভ করবেন। আপনি ফাইলের একটা নাম নাম দিন। আমি একটা নাম দিলাম, আমি দিলাম আমার ফাইল। আমি একটা নাম দিলাম যে আমার ফাইল। এখন এই আমার ফাইলটাকে আমি কোথায় সেভ করব? অথবা আমি ফাইলের নাম দিলাম বাংলাদেশ। এখন এই ফাইলটাকে কোথায় সেভ করব? এটাকে আমি ডেস্কটপে সেভ করব, নাকি ডাউনলোডসে সেভ করব, নাকি সি ড্রাইভে সেভ করব, নাকি ডি ড্রাইভে সেভ করব? আমি যেখানে ইচ্ছে সেখানে আমি সেভ করতে পারবো। সাপোজ আমি এই ফাইলটাকে সেভ করব কোথায়? জি ড্রাইভে, জিতে জিতে সেভ করব, জি। এরপরে জিতে সেভ করার পরে দেখুন, এই যে আমি এটা মানে বাংলাদেশ লিখলাম, ফাইলের নাম লিখলাম, জিতে ক্লিক করলাম, মানে লোকেশনও দেখাই দিলাম যে কম্পিউটারের কোথায় গিয়ে সেটা সেভ হয়ে থাকবে। জি, আপনারা মনে রাখুন, জি লিখলাম, লিখে আমি সেভ করে দিলাম, সেভ হয়ে গেল। এরপর কি হলো, এটা চলে গেল। এরপর আমার কম্পিউটারের ফাইলটা কিন্তু সেভ হয়ে আছে জিতে। মাই কম্পিউটারে ঢুকেই আমি জিতে ঢুকলাম, দেখুন এই যে বাংলাদেশ। এখন এই ফাইলটা খোলার জন্য আপনি সরাসরি এখানে ক্লিক করে আপনি খুলতে পারেন। এমএস ওয়ার্ড খুলে গেল, এখান থেকে খুলতে পারেন। তাহলে আমরা কম্পিউটারে কোনো একটা ফাইল মানে সেভ করতে পারবো, আবার কম্পিউটার থেকে সেটা খুলতে পারবো। কম্পিউটার থেকে খোলার জন্য জাস্ট ডাবল ক্লিক করলেই হবে। মানে আপনি মাইক্রোসফটের ওয়ার্ডে একটা ফাইল তৈরি করবেন, অথবা যে কোনো প্রোগ্রাম, এটা যে কোনো প্রোগ্রামের জন্য সেম সেম সিস্টেম। আপনি তৈরি করবেন যে কোনো একটা ফাইল, তৈরি করার পর কী করবেন, আপনি ক্লিক করবেন সেভে। সেভে ক্লিক করার পর আপনি লোকেশনটা দেখিয়ে দিবেন যে আমি সেভ করব কোন ড্রাইভে। আমি সেভ করব সাপোজ ইতে। এটার নাম কী হবে, আমি একটা নাম দিলাম, ধরুন হিবিজিবি নাম দিলাম, নাম দিয়ে সেভ। তাহলে আমার ইতে সেটা সেভ হয়ে গেল। আমি কম্পিউটারে কোনো একটা যে কোনো একটা সফটওয়্যারে আপনি যখন কাজ করবেন, ওই সফটওয়্যারে কাজ করার পরে সেই সফটওয়্যার থেকে আপনি কোথায় যাবেন, সে প্রত্যেকটা সফটওয়্যারে এরকম অপশন মানে সেভ করার অপশনটা থাকবে। আপনি সেই সফটওয়্যার থেকে সেভ করবেন, সেভ করার পরে সেটা কম্পিউটারে সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পরে আপনি ক্লোজ করে দিলেন। ক্লোজ করার পরে আমরা সেভ করেছিলাম কোথায়, ইতে। দেখুন আমি মাই কম্পিউটার আবার যাচ্ছি, ইতে যাচ্ছি। ইতে দেখুন সেই হিবিজিবির ডকুমেন্ট ফাইলটা আমি দেখবো, এই যে হিবিজিবি। এখন এই ফাইলটা ওপেন করার জন্য কী করব, আমি এখানে ডাবল ক্লিক করব, তাহলে হিবিজিবি ফাইলটা খুলে যাবে। তো কম্পিউটারে কোনো প্রোগ্রামে কোনো ফাইল তৈরি করার পর সেটাকে সেভ করা। আপনি ফাইল তৈরি করবেন, যে কোনো কিছু লিখবেন, লেখার পর সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে সেই লোকেশনটা দেখিয়ে দিবেন যে লোকেশনটা কোথায়, দেখিয়ে দিবেন মানে লোকেশনটা কোথায়। এরপর কি আপনি সেভে ক্লিক করবেন, তাহলে আপনার ফাইলটা কম্পিউটারে সেভ হয়ে যাবে। এভাবে আপনি যে সফটওয়্যারে কাজ করেন না কেন। আমি এখন বাকি সফটওয়্যারগুলো নিয়ে খুব সংক্ষেপে বলছি। এই যে দেখুন, এই যে অল প্রোগ্রামে গেলাম, অল প্রোগ্রামে গেলাম, এখান থেকে অফিস। এই যে মাইক্রোসফট অফিস, এখানে ক্লিক করলাম, এখানে আমি সবগুলো সফটওয়্যার দেখতে পাচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ড দেখলাম, এখন আমি দেখব মাইক্রোসফট এক্সেল। দেখুন মাইক্রোসফট এক্সেল আমরা যেটা দিয়ে মোটামুটি হিসেবের কাজগুলো করতে পারবো। যেমন এই যে বিভিন্ন কোম্পানিতে স্যালারি শিট তৈরি করা, তারপরে বিভিন্ন ব্যালেন্স শিট তৈরি করা, মানে আমরা অ্যাকাউন্টিংয়ের যত ধরনের কাজ, কারণ অ্যাকাউন্টিংয়ের কাজগুলো করতে গেলে এরকম কী প্রয়োজন হয়, আমাদেরকে স্কেল দিয়ে আঁকতে হয়, রো করতে হয়, কলাম করতে হয়, এবং এখানে আমরা যে কোনো ধরনের শিট তৈরি করতে পারি। আপনি ব্যালেন্স শিট তৈরি করেন, ইনকাম ফ্লো স্টেটমেন্ট তৈরি করেন, যত ধরনের স্টেটমেন্ট তৈরি করেন এইরকম রো এবং কলাম লাগে। তো অ্যাকাউন্টিংয়ের প্রত্যেকটা শিটটাই এরকম রো এবং কলাম দিয়ে ভাগ করা। এবং এই যে এগুলোকে বলো কি, কলাম। যেমন এটা হচ্ছে এ কলাম, এটা হচ্ছে বি কলাম, এটা হচ্ছে সি কলাম, এটা হচ্ছে ডি কলাম। এইভাবে টোটাল কলাম আছে কয়টা একটা শিটে, এইভাবে টোটাল কলাম আছে দেখুন প্রায় 256টা। এই যে আপনি যদি এখানে যদি ক্লিক করতে রাখেন, ক্লিক এখানে যদি এই যে এখানে যদি আপনি চেপে ধরেন মাউস পয়েন্টার, আপনার টোটাল কলাম দেখবেন এরকম 256টা। এরপর এগুলোকে বলো রো। এই যে এটা হচ্ছে 1 নম্বর রো,
এটা হচ্ছে 2 নাম্বার রো, এটা হচ্ছে 3 নাম্বার রো, এটা হচ্ছে 4 নাম্বার রো। এভাবে অনেকগুলা রো আছে, প্রায় 50,000-এর উপরে এখানে রো আছে। তাহলে এক একটা শিটে, এটাকে বলে এক একটা শিট, মানে এই শিটটাকে যদি বিছিয়ে দেওয়া হয়, এত বড় কম্পিউটারের যে এক্সেল শিট, মানে এক্সেল শিটটা এত বড়, মানে রুল করা কাগজ মনে করেন, এই কাগজটা এত বড়, এটাকে যদি আপনি বিছিয়ে দেন, এটা একটা স্টেডিয়ামের সমান হবে, পুরোপুরি একটা স্টেডিয়ামের সমান হবে। এখন দেখুন এরকম কাগজ কয়টা আছে এখানে, শিট 1, শিট 2, শিট 3, তার মানে বিশাল বিশাল কাগজ এখানে আছে। আপনি চাইলে আরও নতুন শিট এখান থেকে তৈরি করতে পারেন। এগুলোকে বলে কি ওয়ার্কশিট। এটা হচ্ছে ওয়ার্কশিট 1, ওয়ার্কশিট 2, ওয়ার্কশিট 3। এগুলোকে বলে কলাম, এটা এ কলাম, এটা বি কলাম, এটা সি কলাম। এগুলো রো, 1 নম্বর রো, 3 নম্বর রো, 4 নম্বর রো। এবং যে কোনো জায়গায় যদি আপনি ক্লিক করেন, এটাকে বলে সেল, CELL, সেল। এবং প্রত্যেকটা সেলের একটা নাম থাকে। এই সেলের নাম কি? এদিকে F, এদিকে 6, এটা হচ্ছে F6। এই সেলের নাম কি? A1, এই সেলের নাম হচ্ছে A1। এই সেলের নাম কি? এদিকে B, এদিকে 5, B5। তাহলে প্রত্যেকটা সেলের এক একটা নাম থাকে। তো আপনি এক্সেলে হিসেব নিকেশের কাজগুলো করতে পারবেন। আচ্ছা, প্রথমত এক্সেলে কি আমরা MS ওয়ার্ডে যে কাজগুলো করেছি, সেম কাজগুলো আপনারা এক্সেলেও করতে পারবেন। তাছাড়া এক্সেলে কি করতে পারবেন, হিসাব নিকেশের অনেক ধরনের কাজ করতে পারবেন। আমি খুব সিম্পলি একটা হিসাব করে দেখাচ্ছি। মনে করেন এই একটা সংখ্যা লিখলাম, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই অনেকগুলো সংখ্যা লিখলাম। সংখ্যা লেখার পর আমি এই সংখ্যাগুলোকে এখন কি করব, সবগুলোকে যোগ করব। তো যোগ করার জন্য কি করব, আমি এই সবগুলা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি জাস্ট মানে যোগের যে সূত্র আছে, আমি এখানে একটা মানে সূত্র লিখব। সূত্র ইকুয়াল সাম ব্র্যাকেট, এটা সেল নাম্বার কত, এটা হচ্ছে E3। সরি, আমি এটা এখানে লিখছি কেন, আমি রেজাল্টটা দেখতে চাই এখানে। সাপোজ আমি এখানে রেজাল্টটা দেখতে চাই, তাহলে আমি এখানে কি লিখবো, ইকুয়াল সাম ব্র্যাকেট, এটা কত, E3। এই সেলটা হচ্ছে E3 থেকে কত, E7। তাহলে E3 ইস টু E7, এরপরে ফার্স্ট ব্র্যাকেট শেষ। মানে আমি এখানে এক্সেলকে একটা যোগ অঙ্ক করার কমান্ড দিচ্ছি। দেখুন এই যে একটা যোগ অঙ্ক করার কমান্ড দিচ্ছি, ইকুয়াল টু সাম ব্র্যাকেট E3 ইস টু E7। মানে তুমি E3 থেকে, এটা হচ্ছে E3 থেকে E7, এটা হচ্ছে E3 থেকে E7 এর মধ্যে তুমি যোগ করো। এটা পরে যখন আমি এন্টার প্রেস করবো, সাথে সাথে সবগুলো যোগফল এখানে চলে আসবে। তো নর্মালি যেটা মনে হয় যে এত কষ্ট করে দরকারটা কি, আমরা ক্যালকুলেটারে তো আমরা খুব সুন্দর এই যোগ অঙ্কগুলো করে ফেলতে পারি 1 মিনিটেই। এত কষ্ট করে সূত্র লেখার দরকারটা কি? মজার বিষয়টা দেখুন, এই যে সূত্র আপনি লিখলেন, একটার জন্য যে সূত্র লাগলেন, এখন আপনি যদি ডান পাশে যদি অনেকগুলা এরকম ফিগার থাকে, সাপোজ আমি দেখাচ্ছি, মনে করেন এখানে আছে অনেকগুলো ফিগার, এখানে আছে, এখানে আছে, মানে এত জটিল করে অঙ্ক করার কারণটাকে আমি সেটা বোঝাচ্ছি। মানে অনেক বড় বড় অঙ্ক যখন আপনি করবেন, তখন আপনি আর ক্যালকুলেটারে হিসাব করতে পারবেন না, কারণ ক্যালকুলেটারে হিসাব করলে অনেক ভুল হওয়ার সম্ভাবনা থাকে, বাট এক্সেলে হিসাব করলে ভুল হওয়ার সম্ভাবনা নেই। এই যে দেখুন, আমি এই লেখাগুলো হিসাব করলাম যেভাবে, এই লেখাগুলো যোগ করে কত আসলে এটা। এখন আপনি যদি এগুলো যোগ করতে চান, আবার ক্যালকুলেটারে আবার এগুলো যোগ করতে হবে, ক্যালকুলেটারে আবার এগুলো যোগ করতে হবে, আবার এগুলো যোগ করতে হবে। এইভাবে যত আপনি যদি অনেকগুলো ডাটা থাকে, প্রত্যেকটা ডাটার ক্ষেত্রে আপনি যোগ করতে হবে। কিন্তু আপনি এখানে প্রথম যোগটা করলেন কি, সূত্র দিয়ে। প্রথম যোগটা করার সময় আমরা এই সূত্রটা লিখেছিলাম। দেখুন এখানে যদি ক্লিক করি, আমি যে সূত্রটা লিখেছিলাম এই সূত্রটা এখানে চলে আসছে। এটাকে বলে ফাংশন বার।
এই যে ফাংশনটা এখানে দেখা যাচ্ছে, ক্লিক করলে ফাংশনটা দেখা যাচ্ছে। তো দেখুন আমি চাচ্ছি কি এখন এটা যেভাবে যোগ করলাম এই সবগুলা, এগুলো যোগফল করে এখানে বসাবো, এগুলো যোগ করে এখানে বসাবো, এগুলো যোগ করে এখানে বসাবো, এগুলো যোগ করে এখানে বসাবো। অনেকগুলো যদি ডাটা থাকে তাহলে আপনি চিন্তা করুন আপনার কয়েক মাস লেগে যাবে শুধুমাত্র এগুলো যোগ করতে। তাহলে সিম্পলি এই কাজটা আমরা 1 সেকেন্ডের মধ্যে করতে পারবো। কি করব, এই যে যোগটা করলাম, মাউস পয়েন্টারটা এখানে রাখলাম, মাউসটা এখানে রাখলাম, রাখার পরে এই যে দেখুন একদম ডান কোনাতে ক্লিক করে আমি আস্তে আস্তে করে আমি টেনে দিই। দেখুন তাহলে এগুলো যোগ করে কত আসলে এত, এগুলো যোগ করে কত আসলে এত, এগুলো যোগ করে আসলে এত, এগুলো যোগ করে আসলে এত, এগুলো যোগ করে আসলে এত। আমি যদি এটাকে যদি আরো অনেক লম্বা থাকে তাহলে আমি এক টান দিলেই সবগুলো হয়ে যাবে। তাহলে দেখুন কত সহজ, খুব সহজে এখানে অঙ্কগুলো করা যায়। তো এভাবে আমরা এখানে অনেক বড় বড় আমি তো এখানে 1 2 3 মানে ইয়া করে দেখালাম। মনে করেন আবুলে বেতন পাই কত, এত টাকা। রহিমে বেতন পাই কত, এত টাকা। করিমে বেতন পাই এত টাকা। এইভাবে কি করা হয়, বিভিন্ন ধরনের বড় বড় শিটগুলো তৈরি করা হয়। স্যালারি শিট তৈরি করা হয়, ব্যালেন্স শিট তৈরি করা হয়। মানে আমাদের অ্যাকাউন্টিং এর যত ধরনের শিট, অ্যাকাউন্টিং এর সব ধরনের কাজগুলো এই মানে এক্সেলের মাধ্যমে করা যায় এবং খুব সহজ। এক্সেলের কাজগুলো মানে সহজ না, অ্যাকচুয়ালি একটু কঠিন, বাট মানে খুব মজার কাজ। এই যে দেখুন আমরা একটা যোগ করলাম, খুব মজা করে কতগুলো যোগ হয়ে গেল। তো যাই হোক, আপনি যখন এক্সেলের কাজ শিখবেন আপনি সবগুলা শিখতে পারবেন। আমি এখানে আপনাকে এক্সেলের কাজ শেখাচ্ছি না, আমি জাস্ট এক্সেলের সাথে আপনাকে পরিচয় করাই দিচ্ছি যে এক্সেল জিনিসটা আসলে কি, অথবা এটা দিয়ে কি কাজ হয়, কি ধরনের কাজ হয়, অথবা হিসাব নিকাশটা এক্সেলে কিভাবে হয়। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন, এক্সেল সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া হয়েছে। আপাতত এটাই এনাফ। ঠিক এক্সেলে এই কাজটা আমরা করলাম, এই কাজটাকে আমরা সেভ করবো কিভাবে, আমরা যাবো এই সেভে, ক্লিক করলাম। আমি করবো সেভ করবো কোথায়, সেভ করবো আমি ইতে, ই দেন সেভ, কেটে দিচ্ছি। দেখুন ইতে কিন্তু একটা এক্সেল ফাইল চলে এসছে, মাই কম্পিউটার ই, এই যে দেখুন ইতে, এই যে হচ্ছে এক্সেল। হ্যাঁ এটাই, আমরা ফাইলের নাম দিই নাই এই কারণে এটা, হ্যাঁ এই যে এটাই, আমরা তো কোনো ফাইলের নাম দিই না এই কারণে বুক 1 এসছে। যাই হোক আমি আরেকটু দেখাচ্ছি, এখান থেকে খুলবেন। এখন আপনি এক্সেল খোলার জন্য অত দূরে যাওয়ার দরকার নেই, আপনি এখান থেকে জাস্ট এক্সেল লিখবেন। এই যে এক্সেল লিখলেই মাইক্রোসফট এক্সেল চলে আসবে। এক্সেল খুললেন, আপনি কাজ করলেন, কাজ করার পর এগুলোকে সেভ করবেন। কীভাবে সেভ করবেন, এখানে সেভ কর, এখানে সেভে ক্লিক করলেন, এখানে নাম দিলেন কি মাই অ্যাকাউন্ট, ক্লিক করলেন, ক্লিক করে এখানে আপনি কোথায় রাখবেন, আপনি রাখবেন এফ, তাহলে এফ এ মাই অ্যাকাউন্ট নামে একটা এক্সেলের ফাইল তৈরি হয়ে যাবে। এফ মাই অ্যাকাউন্ট, সেভ, সেভ হয়ে গেল। এখন আপনি এফ এ যান, এফ এফ এই যে মাই অ্যাকাউন্ট দেখুন তৈরি হয়ে চলে আসলো এক্সেল, এই যে এক্সেলের ফাইলটা চলে আসলো। তাহলে এক্সেলের ফাইলটা একটু দেখাবে, এই যে এক্স লেখা দেখাবে, এটা হচ্ছে এক্সেলের ফাইল এক্স। মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটা কীরকম দেখাবে, ডাব্লিউ থাকবে। মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটা এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল, আমরা আগেরটা দেখেছিলাম এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ফাইল, একটু পার্থক্য আছে দেখেন। আবার এটা হচ্ছে পেইন্টের ফাইল, পেইন্ট মানে এক একটা কম্পিউটার ফাইল দেখতে এক এক রকম। আচ্ছা তাহলে এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল, আপনার আশা করি একটা বেসিক আইডিয়া হয়েছে। এরপর হচ্ছে মাইক্রোসফট এক্সিস, আমি এগুলো নিয়ে এখন এগুলো আর দেখাবো না, এগুলো নিয়ে জাস্ট আমি বলবো। তাহলে দেখুন এই যে মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট আচ্ছা এক্সেল দেখলাম, এখন মাইক্রোসফট এক্সিস অনেক বড় 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 হিসাব নিকেশের কাজ করার জন্য, এই ব্যাংকে অথবা অনেক কোনো অফিসে অনেক বড় ধরনের হিসাব নিকেশের কাজ করার জন্য এক্সিসের প্রয়োজন হয়। যাই হোক এক্সিসটা আপনি এক্সিসের জাস্ট চেহারাটা দেখুন, এই যে চেহারাটা মানে এমএস ওয়ার্ডের মতোই, এমএস ওয়ার্ড এক্সেলের চেহারা যেরকম এক্সেসের চেহারাও একই রকম, তবে ডিফারেন্ট। এখানে আমরা অনেক জটিল ক্যালকুলেশনের কাজ করতে পারি, অনেক বিশাল বিশাল ডাটা নিয়ে আমরা কাজ করতে পারি এক্সেসের মাধ্যমে। যেমন ধরুন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বয়স কত, মানে বয়স, ফোন ঠিকানা, ফোন নম্বর, তারপর আরও অন্যান্য তথ্য, মানে আমাদের জাতীয় পরিচয়পত্রের যতজন মানুষ আছে সবগুলো তথ্য কি শুধুমাত্র এক্সিস সফটওয়্যার দিয়ে হিসাব করা সম্ভব। মানে একটা সফটওয়্যার দিয়েই বাংলাদেশের সব মানুষের সকল ধরনের তথ্য ক্যালকুলেশন করা, হিসাব করা, স্টোর করা, প্লাস এগুলোকে যে কোনো সময় অ্যানালাইসিস করা সম্ভব।
মনে করেন আপনি বাংলাদেশের সব মানুষের তথ্য আপনি এক্সেসে রাখলেন। এখন আপনি খুব সহজে, এখন আপনি যদি চান যে যারা 60 বছরের উপরে যে বাংলাদেশে কতজন মানুষ আছে, জাস্ট এক্সেসে কয়েকটা ক্লিক করলে আপনি দেখবেন যে 60 বছরের উপরে কারা আছে। আবার যদি আপনি চান যে এই 60 বছরের উপরে যারা আছে কিন্তু পুরুষ কজন আছে, এখানে ক্লিক করলে আপনি দেখবেন সরাসরি আপনাকে মানে লিস্ট আকারে দেখাবে। আবার আপনি যদি চান যে কুমিল্লা জেলায় 60 বছরের উপরে মানুষ কজন আছে, তাহলে এখানে ক্লিক করলে আপনি দেখবেন মানে সবগুলো ডাটা একসাথে থাকবে। আপনার প্রয়োজন অনুসারে যেটা আপনি চান সেটাই আপনি এখান থেকে মানে পাবেন, সেভাবেই পাবেন। মানে অনেক বিশাল ডাটা। এই যে আমরা ব্যাংকে যখন যাই, ব্যাংকে যখন আমরা চেক দিই, চেক দিলে কি হয়, সে জাস্ট আমার চেকের নাম্বারটা দিয়ে আমাকে সার্চ করে আমাকে দেখে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে, দেন আপনাকে টাকাটা দিয়ে দেয়। সেটাও কিন্তু এক্সিসের মতো একটা সফটওয়্যার। মানে আমরা এই মাইক্রোসফট এক্সিস ব্যাংক যেটা ইউজ করে সেটা কিন্তু এক্সিসের মতো, বাট সেটার নাম মাইক্রোসফট এক্সিস না, ওদের নিজস্ব। বাট এগুলোকে বলা হয় ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার। এই যে কার কত টাকা জমা আছে, কিভাবে জমা আছে, কার এই যে সিগনেচার মেলানো, এই সবগুলো বিষয় কি মানে এক্সিস দিয়ে করা হয়। তো এগুলো হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার। মানে ডাটাগুলোকে যে সফটওয়্যার দিয়ে ম্যানেজমেন্ট করা হয়, অনেক বিশাল আকারের ডাটাকে এটাকে বলা হয় ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার। তো এই ডাটাবেস ম্যানেজমেন্ট করার জন্য মাইক্রোসফট যে সফটওয়্যারটা তৈরি করেছে সেটার নাম হচ্ছে মাইক্রোসফট এক্সিস। এটা ছাড়া অন্যান্য অনেক কোম্পানি সফটওয়্যার তৈরি করে। তারপর বিভিন্ন ব্যাংক কোম্পানি, বিমা কোম্পানি, ওরা নিজস্ব মানে এরকম ডাটাবেস সফটওয়্যার তৈরি করে। যাই হোক, আপনি আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন, আমি জাস্ট চেহারাগুলো দেখাবো। মাইক্রোসফট অফিস, তাহলে এক্সেল, এক্সিস, এরপর হচ্ছে পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এটা চেহারাও দেখতে একই রকম। আমরা পাওয়ার পয়েন্ট দিয়ে কী করতে পারবো, আমরা এই মানে যে কোনো ধরনের স্লাইড উপস্থাপন করতে পারবো। সাপোজ এই যে এই স্লাইডটা আপনি কী করবেন, মানে দেখবেন এই যে এইভাবে অনেকগুলো স্লাইড আপনি তৈরি করতে পারেন। মানে অনেকগুলো স্লাইড আপনি তৈরি করলেন, এই যে স্লাইড, মানে এই জিনিসগুলো আপনি কী করতে পারবেন, তৈরি করতে পারবেন। মানে মাইক্রোসফট ওয়ার্ডে তৈরি করেন অথবা যেভাবে তৈরি করেন না কেন, এই স্লাইডগুলো তৈরি করে এখানে আপনি নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এগুলোকে আপনি প্লে করবেন। আমি জাস্ট একটু করে দেখাচ্ছি। স্লাইড শো থেকে ফ্রম বিগিনিং, দেখুন এই যে একটা করে স্লাইড শো আসবে। আমি যদি ক্লিক করি আরেকটা আসবে, ক্লিক করলে আরেকটা আসবে। ওই বিভিন্ন প্রোগ্রামে যখন আমরা দেখি, বিভিন্ন সেমিনারে মানে স্লাইড শো রিপ্রেজেন্ট করা হয়। আপনি এভাবে স্লাইড তৈরি করতে পারবেন এবং স্লাইডগুলোকে অ্যানিমেট করতে পারবেন। স্লাইডগুলোর সাথে ভিডিও এড করতে পারবেন, অডিও এড করতে পারবেন। মানে অনেকভাবে করতে পারবেন। মানে কোথাও যদি আপনি কোনো কিছু উপস্থাপন করেন, কোনো বক্তৃতা অথবা কোনো অফিসে কোনো প্রেজেন্টেশন অথবা ক্লাসে প্রেজেন্টেশন, সব ধরনের কাজ আপনি স্লাইড শোর মাধ্যমে করতে পারবেন। এটা আসলে সাধারণত অফিসের কাজে খুব একটা প্রয়োজন হয় না, মানে সাধারণ কাজে প্রয়োজন হয় না। যাই হোক, আপনি পাওয়ার পয়েন্ট কি সেটা বুঝলেন। তাহলে আমরা দেখালাম কি, আমরা এর মধ্যে আপনাকে আমি যেটা দেখালাম, মাইক্রোসফট ওয়ার্ড দেখালাম, মাইক্রোসফট এক্সেল দেখালাম, পাওয়ার পয়েন্ট দেখালাম, এক্সেস দেখালাম। এছাড়া আরও যেগুলো আছে এগুলোর সাথে আরও ছোটোখাটো অনেকগুলো প্রোগ্রাম আছে, আপনি এগুলো দেখলেই বুঝবেন। এই যে ইনফোপাথ ডিজাইনার, টুকটাক ডিজাইন করার জন্য, ওয়ান নোট, তারপর মাইক্রোসফট আউটলুক, ইমেল পাঠানোর জন্য আমাদের এইটা দরকার হয় না। আউটলুক দিয়ে আমরা এখন ইমেল পাঠাই না, আমরা জিমেল অথবা ইয়াহু থেকে পাঠাই। পাওয়ার পয়েন্ট দেখালাম। পাবলিশারের আরও মজার বিষয়টা, পাবলিশার আপনি যেটা করতে পারবেন, আপনি ছোটোখাটো অনেক ধরনের ডিজাইন করতে পারবেন। এই যে আমরা ভিজিটিং কার্ড ডিজাইন করি বিভিন্ন প্রেস থেকে, তারপরে অনেক ধরনের ব্রুশিয়ার ডিজাইন করি, অনেক কিছু ডিজাইন করি। বাট আপনি খুব সহজে কি এই যে ব্রুশিয়ার ডিজাইন করতে পারবেন, বিজনেস কার্ড ডিজাইন করতে পারবেন, ক্যালেন্ডার ডিজাইন করতে পারবেন, গ্রিটিং কার্ডস ডিজাইন করতে পারবেন, পোস্ট কার্ড ডিজাইন করতে পারবেন, অনেক কিছু ডিজাইন করতে পারবেন। মনে করেন আপনি এই আপনার ভিজিটিং কার্ড তৈরি করবেন, তাহলে আপনার ওই প্রেস থেকে অত টাকা খরচ করে আপনার ভিজিটিং কার্ড তৈরি করার দরকার নেই। এছাড়া আরও আছে এই যে অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাওয়ার্ড, গিফটেড, ব্যানার, বিজনেস ফোরাম, অনেক কিছু আছে। আমি জাস্ট ভিজিটিং কার্ডটা দেখাচ্ছি। মানে আমাদের টুকটাক বিজনেসের প্রয়োজনে যত ধরনের প্রকাশনা লাগে, ওই প্রকাশনাগুলো আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। আমি চাচ্ছি এই ভিজিটিং কার্ডে ক্লিক করলে এখানে ভিজিটিং কার্ডের অনেকগুলো ডেমো আপনাকে দেখাবে। ওখান থেকে জাস্ট একটা ডেমো সিলেক্ট করে আপনি লেখাগুলো লিখে খুব সহজে আপনি প্রিন্ট করতে পারবেন। এই যে ভিজিটিং কার্ড এইভাবে তৈরি করা যায়, এইভাবে এই যে অনেকভাবে ভিজিটিং কার্ড আপনি তৈরি করতে পারবেন। অনেকগুলো ডেমো আছে, অনেকগুলো ডেমো।
মনে করেন আপনি এইরকম একটা ভিজিটিং কার্ড তৈরি করবেন। এই যে ভিজিটিং কার্ড, এই ভিজিটিং কার্ড আমি এটা দেখাচ্ছি। ক্লিক করলাম, ক্লিক করে এখানে যেভাবে আছে ওপেন করছি। এখানে জাস্ট আপনি লেখাগুলো চেঞ্জ করে দিবেন। এই টাইটেল আপনার নিজের মতো করে লিখে দিবেন, আপনার নাম, আপনার টাইটেল, আপনার ঠিকানা, আপনার নিজের মতো করে এই জিনিসগুলো চেঞ্জ করে দিবেন। আপনার প্রতিষ্ঠানের নাম লিখবেন, আপনার বিজনেস কার্ড হয়ে যাবে। আমি দেখাচ্ছি। এই যে আমার প্রতিষ্ঠান লিখলাম, আমার প্রতিষ্ঠানের লোগোটা এখানে আমি চেঞ্জ করতে পারবো। যাই হোক, লোগোটা আপনি বুঝতে পারছেন। টাইটেল, তারপর প্রাইমারি বিজনেস অ্যাড্রেস। যাই হোক, আমি বিজনেস অ্যাড্রেসগুলো লিখতে পারবো, আমার আমার মানে ফোন নাম্বারগুলো লিখতে পারবো, ইমেল অ্যাড্রেস লিখতে পারবো, ওয়েবসাইটের নাম লিখতে পারবো। যাই হোক, আপনি আশা করি বুঝতে পারছেন। এগুলো লেখার পর আমি কি আমার বিজনেস কার্ডটা খুব সহজে আমি তৈরি করে ফেলতে পারবো। অনেকগুলো ডেমো আছে, অনেকগুলো ডেমো থেকে আমি এই জিনিসগুলো তৈরি করতে পারবো। তাহলে এখান থেকে তৈরি করলে আপনি খুব স্মার্ট, মানে মাইক্রোসফট পাবলিশার থেকে আপনি অনেক স্মার্টলি এই কাজগুলো করতে পারবেন। এই যে ছোট ছোট কার্ড ডিজাইন করা, ব্যানার ডিজাইন করা, ফ্লায়ার্স ডিজাইন করা, অনেক অনেক ডিজাইন, অনেক চমৎকার চমৎকার ডিজাইন আপনি এখানে পাবেন। যাই হোক, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এই যে ব্রুশিয়ার, বিজনেস কার্ড, ক্যালেন্ডার, গ্রিটিং কার্ডস, লেবেলস। যাই হোক, এরপর দেখুন অল প্রোগ্রাম, মাইক্রোসফট অফিস। এই যে আরও অনেক কিছু আছে, এই যে পাওয়ার পয়েন্ট আছে, যা পাবলিশার তো দেখালাম। এরপর শেয়ার ওয়ার্ক স্পেস, এটা সম্পর্কে আমি আর বলছি না। দেখ, আপনারা এখানে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যে আমাদের টুকটাক অফিসে কাজ করার জন্য যত ধরনের সফটওয়্যার প্রয়োজন হয় সবগুলো সফটওয়্যার আপনি কোথায় পাবেন? মাইক্রোসফট অফিস। আর মাইক্রোসফট অফিসে আমরা যতগুলো প্রোগ্রাম দেখলাম, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সিস, এই সবগুলো সফটওয়্যার আপনি একসাথে পাবেন। এগুলো বান্ডেল আকারে পাবেন। কোথায় পাবেন? আপনি কম্পিউটার সফটওয়্যারের দোকানে পাবেন। মাত্র 40 টাকা দিয়ে আপনি এরকম একটা সিডি কালেকশন করতে পারবেন। মাইক্রোসফট অফিস, মানে 40 টাকা দিয়ে আপনি যে সিডিটা কিনবেন সেখানে আপনার মাইক্রোসফট অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সিস এই সবগুলো থাকবে। সবগুলো আপনি জাস্ট কম্পিউটারে সিডিটা মানে লোড করবেন, লোড করে সিডিটা আপনি ইনস্টল করবেন, ব্যাস কাজ শেষ। আপনি সিডিতে এগুলো ইউজ করতে পারবেন। তবে আপনি যখন অফিস নেবেন তখন আপনি লেটেস্ট অফিসটাই নেবেন, 2010, মানে মাইক্রোসফট অফিস 2010, এটা আপনি নিশ্চিত হয়ে নেবেন। ওকে, আশা করি কম্পিউটারের যে বেসিক যে কাজগুলো এগুলো সম্পর্কে আমি মোটামুটি ধারণা দিতে পেরেছি।